ভাবুন তো, এমন একটি বই যদি আপনার জীবনের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ধরন আর ভবিষ্যৎ দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দিতে পারে। আজকের এই অডিও বুকে আমরা এমন একটি অসাধারণ বই নিয়ে এসেছি যার প্রতিটি লাইন আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। তাই যদি আপনি সত্যিই নিজের জীবনকে আরও ভালোভাবে বুঝতে চান, নতুন কিছু শিখতে চান এবং এমন কিছু আইডিয়া পেতে চান যা আপনার চিন্তার জগৎকে বদলে দিতে পারে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই অডিও বুকটি মন দিয়ে শুনুন। চলুন শুরু করা যাক আজকের অসাধারণ বইটি, নন্দিত নরকে, হুমায়ুন আহমেদ। রাবেয়া ঘুরে ঘুরে সেই কথা কটি বারবার বলছিল। রুনুর মাথা নিচু হতে হতে থুতনি বুকের সঙ্গে লেগে গিয়েছিল। আমি দেখলাম তার ফর্সা কান লাল হয়ে উঠেছে। সে তার জ্যামিতি খাতায় আঁকি ঝুঁকি করতে লাগলো। শেষ পর্যন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে, দাবা একটু পানি খেয়ে আসি বলে ছুটতে ছুটতে বেরিয়ে গেল। রুনু 12 পেরিয়ে 13তে পড়েছে। রাবেয়ার অশ্লীল কদর্য কথা তার না বোঝার কিছু নেই। লজ্জায় সে লাল হয়ে উঠেছিল। হয়তো সে কেঁদেই ফেলত। রুনু অল্পতেই কাঁদে। আমি রাবেয়াকে বললাম, ছি রাবেয়া, এসব বলতে আছে? ছি, এগুলি বড় বাজে কথা। তুই কত বড় হয়েছিস? রাবেয়া আমার 1 বৎসরের বড়। আমি তাকে তুই বলি। পিঠাপিঠি ভাই বোনেরা একজন আরেকজনকে তুই বলেই ডাকে। রাবেয়া আমাকে তুমি বলে। আমার প্রতি তার ব্যবহার ছোট বোন সুলভ। সে আমার কথা মন দিয়ে শুনল। কিছুক্ষণ ধরেই বালিশের গায়ে চাদর জড়িয়ে সে একটা পুতুল তৈরি করছিল। আমার কথায় তার ভাবান্তর হলো না। পুতুল তৈরি বন্ধ রেখে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল। পা নাচাতে নাচাতে সেই নোংরা কথাগুলি আগের চেয়ে উঁচু গলায় বলল। আমি চুপ করে রইলাম। বাধা পেলেই রাবেয়ার রাগ বাড়বে, গলার স্বর উঁচু পর্দায় উঠতে থাকবে। পাশের বাসার জানালা দিয়ে 2-1টি কৌতূহলী চোখ কি হচ্ছে দেখতে চেষ্টা করবে। কথা। রাবেয়া বলল, আমি আবার বলবো। বেশ, কি হয় বললে? আমি কাঁতর গলায় বললাম, সে ভারী লজ্জা রাবেয়া, এটা খুব একটা লজ্জার। তবে যে ও আমাকে বলল। কে? আমি বুঝতে পারছি রাবেয়া নিশ্চয়ই কথাগুলি বাইরে কোথাও শুনে এসেছে, কিন্তু রাবেয়াকে, যার বয়স কত আগস্ট মাসে 22 হয়েছে, তাকে সরাসরি এমন একটি কদর্য কথা কেউ বলতে পারে ভাবিনি। আমি বললাম, কে বলেছে? আজ সকালে বলেছে। কে সে? ওই যে লম্বা ফর্সা রাবেয়া। সেই ছেলেটির আর কোনো পরিচয়ই দিতে পারবে না। আবারও রাবেয়া বেড়াতে বেরোবে, আবার হয়তো কেউ এমনি একটি ইতর অশ্লীল কথা বলে বসবে তাকে। শো খোকা, তোর দুধ। মা দুধের বাটি টেবিলে নামিয়ে রাখলেন। কাল রাতে তার জ্বর এসেছিল, বেশ বাড়াবাড়ি রকমের জ্বর। বাবা মাঝরাত্রিরে আমার দরজায় ঘা দিয়েছিলেন। আমার ঘুমের ঘোর না কাটতেই শুনলাম, তোর কাছে অ্যাসপিরিন আছে খোকা? স্বপ্ন দেখছি এই ভেবে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ার উদ্যোগ করতেই মায়ের কান্না শুনলাম। মা অসুখ বিসুখ একেবারেই সহ্য করতে পারেন না। অল্প জ্বর, মাথা ব্যথা, এতেই কাহিল। বাবা আবার ডাকলেন, খোকা, তোর কাছে অ্যাসপিরিন আছে? তোষকের নিচে আমার ডাক্তারখানা। অ্যাসপিরিন, ডেসপ্রোটেব এই জাতীয় ট্যাবলেট জমানো আছে। অন্ধকারেই আমি মাঝারি সাইজের ট্যাবলেট খুঁজতে লাগলাম। এ ঘরে আলো নেই, কোথাও যেন তার জ্বলে গেছে। রাতে হারিকেন জ্বালানো হয়। ঘুমোবার সময় রুনু হারিকেন নিভিয়ে দেয়। আলোতে রুনুর ঘুম হয় না। বাবা বললেন, খোকা, পেয়েছিস? কি হয়েছে? তোর মার জ্বর। জ্বরে অ্যাসপিরিন কি হবে? খুব মাথা ব্যথাও আছে। 3টি ট্যাবলেট হাতে নিয়ে দরজা খুলতেই বারান্দায় লাগানো 25 পাওয়ারের বাল্বের আলো এসে পড়ল। কি বাজে ব্যাপার, একটিও অ্যাসপিরিন মায়। বাবা বিরক্ত হয়ে বললেন, ঘরে দেশলাই রাখতে পারিস না? মনে পড়ল ড্রয়ারে একটি নতুন দেশলাই আর 3টে ব্রিস্টল সিগারেট রয়েছে। সারাদিনে 5টার বেশি খাবো না ভেবেও 7টা হয়ে গেছে। আর এখন এই মধ্যরাতে একটা তো জ্বালাতেই হবে। কিছুক্ষণের ভেতরই একটা সিগারেট ধরাবো, এতেই মনটা ভরে উঠল। বাবা অ্যাসপিরিন নিয়ে চলে গেলেন। দেশলাই জ্বালাতেই চোখে পড়ল রাবেয়া বিশ্রীভাবে শুয়ে রয়েছে। প্রায় সমস্তটা শাড়ি পাকিয়ে পুটলি বানিয়ে বুকের কাছে জড়িয়ে রেখেছে। শীতের সময় মশা থাকে না, মশারির আবরুও সেই কারণেই অনুপস্থিত। বাবার গলা শোনা গেল, নাও শানু, খেয়ে ফেলো ট্যাবলেটটা। আশ্চর্য, বাবা এমন আধুরে গলায় ডাকতে পারেন? আমার লজ্জা করতে লাগলো। বাবা আবার ডাকলেন, শানু, শানু। শাহানা নামটাকে কি সুন্দর করে ভেঙে শানু ডাকছেন বাবা। আমার আর বাবার ঘরের ব্যবধানটা বাঁশের বেড়ার ব্যবধান।
উপরের দিকে প্রায় দুহাত খানিক ফাঁকা। সামান্যতম শব্দের কথাও আমার ঘরে ভেসে আসে। আমি একটা চুমুর শব্দও শুনলাম। আমার মাঝে মাঝে ইনসমনিয়া হয়। আমার তোষকের নিচে 4টে ভ্যালিয়াম 2 ট্যাবলেট আছে, কিন্তু আমি কখনো ভ্যালিয়াম খাই না। ঘুমের ওষুধ হার্ট দুর্বল করে। আমার বন্ধু সলিল ঘুমানোর জন্য 2টি মাত্র বড়ি খেয়ে মারা গিয়েছিল। তার হার্টের অসুখ ছিল। আমারও হয়তো আছে। আমার মাঝে মাঝে বুকের বাম পার্শ্বে চিনচিনে ব্যথা হয়। আমি হাজার ইনসমনিয়াতেও ঘুমের ওষুধ খাই না। মাঝে মাঝে এজন্যে আমার বেশ অসুবিধে হয়। মাঝরাতে যখন বাবা শানু শানু এই সাহানা বলে ডাকতে থাকেন, তখন আমার কান গরম হয়ে ওঠে, নাক ঘামতে থাকে, হার্টের স্পন্দন দ্রুত ও স্পষ্ট হয়। রাতের নাটকের সবকটি কথা আমার জানা। মা বলেন, আহা করো কি, ছি। বাবা ফিসফিস করে কি বলেন, তার গলা খাদে নেমে আসে। মা জড়িত কণ্ঠে হাসেন। আমি দুহাতে আমার কান বন্ধ করে ফেলি। নিজের বুকের শব্দটা সে সময় বড় বেশি স্পষ্ট মনে হয়। কিছুক্ষণের ভিতরই আবার সব নীরব হয়। রুনু আর রাবেয়া ঘুমের ঘোরে বিজবিজ করে। টেবিল ঘড়ির টকটক টকটক শব্দ আবার ফিরে আসে। আমি টেবিলে রাখা জগে মুখ লাগিয়ে ঢক ঢক করে পানি খেয়ে বাইরে এসে দাঁড়াই। বারান্দার একপাশে 2টি হাম্বু হেনা গাছ আছে। মা বলেন হাঁচনা হেনা, দুটোই প্রকাণ্ড। রাতের বেলায় তার পাশে এসে দাঁড়ালে ফুলের গন্ধে নেশার মতো হয়। হামুহেনার গন্ধে নাকি সাপ আসে। মন্টু এই গাছের নিচেই একবার একটা মস্ত সাপ মেরেছিল, চন্দ্রাবোড়া সাপ। মা দেখে আতকে উঠে বলেছিলেন, কি করলি রে মন্টু, এর জোড়াটা যে এবার তোকে খুঁজে বেড়াবে। আমি যদিও এসব বিশ্বাস করতাম না, তবু আমারও ভয় লাগছিল। আমি তন্ন তন্ন করে অন্য সাপটাকে খুঁজলাম। বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড দেওয়া হলো। মাস্টার চাচা বললেন, যে সাপটা রয়ে গেছে সেটা পুরুষ সাপ। সাপ দেখে তিনি স্ত্রী পুরুষ বলতে পারতেন। কদিন সবাই খুব ভয়ে ভয়ে কাটালাম, যদিও সেই পুরুষ সাপটিকে কখনো দেখা যায়নি। রাবেয়া বলল, মা আমি দুধ খাবো। মার কাল রাতে জ্বর এসেছিল, তার মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে। রাবেয়ার কথা শুনে মায়ের মুখ আরও শুকিয়ে গেল, তাকে বাচ্চা খুকিদের মতো দেখাতে লাগলো। আমি জানি, আমরা কেউ যখন কোনো একটা জিনিসের জন্য আবদার করি এবং মা যখন সেটি দিতে পারেন না, তখন তার মুখ এমনি লম্বাটে হয়ে বাচ্চা খুকিদের মতো দেখাতে থাকে। তার নাকের পাতলা চামড়া তীর তীর করে তামতে থাকে। ছোট বয়সে মায়ের এই ভঙ্গিটাকে আমার খুব খারাপ লাগতো। আমি একটি জিনিস চেয়েছি, মা সেটি দিতে পারছেন না। তার মুখ বাচ্চা খুকিদের মতো হয়ে গিয়েছে, নাকের ফর্সা পাতলা পাতা তীর তীর করে কাঁপছে। মায়ের এই ভঙ্গিটাকে আমার অপরাধীর ভঙ্গি বলে মনে হতো। আমি মাকে কি করে কষ্ট দেওয়া যায় তা ভাবতে থাকতাম। মার গায়ে একটি টিকটিকি ছুঁড়ে দিতে ইচ্ছে হতো। মা টিকটিকিকে বড় ভয় পান। মুখে বলেন ঘৃণা, কিন্তু আমি জানি এ তার ভয়। একবার মা ভাত খেতে বসেছেন, হঠাৎ ছাদ থেকে একটি ছোট টিকটিকির বাচ্চা এসে পড়ল তার মাথায়। তিনি হড়হড় করে বমি করে ফেললেন। মার ওপর রাগ হলেই আমি টিকটিকি খুঁজতাম, কিন্তু টিকটিকি খুঁজে পাওয়া সহজ ছিল না, পেলেও ধরা যেত না। কাপড়ের বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারতাম দেওয়ালে, টিকটিকির গায়ে। টুপ করে তার ল্যাজ খসে পড়ত। সেই ল্যাজও মা ঘেন্না করতেন। মা কখনো আমাদের কিছু বলতেন না। মা বড় বেশি ভালো মানুষ। বাবা মারতেন প্রায়ই, ভীষণ মার। মা বলতেন, আহা কি কর, আহা ব্যথা পায় না। বাবা বলতেন, যাও সরে যাও সামনে থেকে, আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ তুমি। মাকে তখন বড় বেশি অসহায় মনে হতো, আর আমার ইচ্ছে হতো কাল ভরেই বাড়ি থেকে পারাবো, আর কখনো আসব না। মা আমাকে দুধ দাও, রাবেয়া জিদ করতে লাগলো। আমি বাটিটি তার দিকে বাড়িয়ে দিলাম। মা মৃদু কণ্ঠে বললেন, আহা খা না তুই, তোর পরীক্ষা। দুধের বিলাসিতাটুকু আমার জন্যেই। সামনেই এমএসসি ফাইনাল। রাত জেগে পড়ি। 9টার দিকে মা দুধ নিয়ে আসেন। আমি দুধে চুমুক দিতেই মা নীরবে রাবেয়ার শাড়ি থেকে একটি একটি করে সেফটি পিন খুলতে থাকেন। রাবেয়ার শাড়িতে গোটা 10 সেফটি পিন লাগানো থাকে। সমস্ত দিন সে ঘুরে বেড়ায়। তার অনাবৃত শরীর ভুলেও যেন কারুর চোখে না পড়ে, এই ভয়েই মা এটা করেন। রাবেয়াকে ঘরে আটকে রাখা যাবে না, তাকে সালোয়ার কামিজও পরানো যাবে না, তার সেই বয়স নেই। অথচ সবাই রাবেয়ার দিকে অসংকোচে তাকাবে। বয়স হলেই ছেলেরা মেয়েদের দিকে তাকায়, সেই তাকানোই লজ্জা থাকে, দৃষ্টিতে সংকোচ থাকে। কিন্তু রাবেয়ার ব্যাপারে সংকোচ বা লজ্জার কোনো কারণ নেই। রাবেয়াকে যে কেউ অতি কুৎসিত কথা বললেও সে হাসি মুখে সে কথা শুনবে। বাড়ি এসে অনায়াসে সবাইকে বলে বেড়াবে। মা রাবেয়ার পাশে বসে রাবেয়ার মাথায় হাত রাখলেন। আমি একটি ছোট কিন্তু স্পষ্ট দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনলাম। রাবেয়া ঢকঢক করে দুধ খাচ্ছে।
রাবেয়া হয়তো ঠিক রূপসী নয়, কিংবা কে জানে, হয়তো রূপসী। রং হালকা কালো, বড় বড় চোখ, স্বচ্ছ দৃষ্টি, সুন্দর ঠোঁট। হাসলে চিবুক আর গালে টোল পড়ে। যে সমস্ত মেয়ে হাসলে টোল পড়ে তারা কারণে অকারণে হাসে। তারা জানে হাসলে তাদের ভালো দেখায়। রাবেয়া তা জানে না, তবু সে হাসে। ছোটবেলায় চৌখাটে পড়ে গিয়েছিল। দুধ শেষ করে রাবেয়া বলল, বাজে দুধ, ছি। মা উঠে দাঁড়ালেন, বললেন, শুভাপুরের পীর সাহেবের কাছে যাবি একবার? শুভাপুরে এক পীর সাহেব থাকেন, পাগল ভালো করতে পারেন বলে খ্যাতি। শুভাপুর এখান থেকে 8 মাইল, সাইকেলে ঘণ্টাখানেক লাগে। কিন্তু আমি জানি পীর ফকিরে কিছু হবে না, বড় ডাক্তার যদি কিছু করতে পারে। কিন্তু আমাদের পয়সা নেই। আমার ছোট হয়ে যাওয়া শার্ট মন্টু পরে। আমরা কাপড় কিনি বৎসরে একবার, রোজার ঈদে। রুনু আসলো একটু পরেই, আর চোখে 2-3 বার তাকালো রাবেয়ার দিকে। না, রাবেয়া সেই কুৎসিত কথাগুলি আর বলছে না। রুনু হাই তুলল, তার ঘুম পাচ্ছে, চোখ ফুলে উঠেছে। রাবেয়ার নোংরা কথা শুনে রুনুর কেমন লেগেছিল কে জানে। রুনুর বয়স এখন 13, আগামী নভেম্বরে 14তে পড়বে। রুনুর বৃশ্চিক রাশি। আমার যখন এমন বয়স ছিল তখন এ ধরনের কথা শুনে বেশ লাগতো। সেই বয়সে মেয়েদের কথা ভাবতে আমার ভালো লাগতো। টগর ভাইয়ের বাসায় সন্ধেবেলায় অঙ্ক বুঝতে যেতাম। নীলু বলে তার একটা ছোট বোন ছিল। বড় হয়ে এই মেয়েটিকে বিয়ে করব ভেবে বেশ আনন্দ হতো আমার। নীলুর সঙ্গে কথা বলতেও লজ্জা লাগতো, কথা বেঁধে যেত মুখে। নীলু যখন আমার হাত ধরে টেনে বলতো, আসুন না দাদু ভাই, লুডু খেলি, তখন অকারণেই আমার কান লাল হয়ে উঠত, গলার কাছটায় ভার ভার লাগতো। রুনুরও কি কোনো ছেলেকে ভালো লাগে? রুনুও কি কখনো ভাবে বড় হয়ে আমি এই ছেলেটিকে বিয়ে করব? কে জানে, হয়তো ভাবে, হয়তো ভাবে না। রুনু বড় লক্ষ্মী মেয়ে, এত লক্ষ্মী আর এত কোমল যে আমার মাঝে মাঝে কষ্ট হয়। কেন জানি না, আমার মনে হয় এ ধরনের মেয়েরা সুখ পায় না জীবনে। আমি রুনুকে অনেক বড় করব। রুনু ডাক্তার হবে বড় হলে। স্টেথেস্কোপ গলায়, কালো ব্যাগ হাতে মেয়ে ডাক্তারদের বড় সুন্দর দেখায়। রুনু অঙ্ক ভালো পারে না। আমি তাকে নিজের পড়া বন্ধ রেখে অ্যালজেব্রা বোঝাই। ডাক্তারি পড়তে অবশ্যই অঙ্ক লাগে না। সেদিন রুনুর অঙ্ক খাতা উল্টে চমকে গিয়েছিলাম। বেশ গোটা গোটা করে লেখা, আমি ভালোবাসি। পরের কথাগুলি পড়ে অবশ্যই আমি লজ্জাই পেলাম। সেটি একটি ছেলে মানুষই কবিতা। আমি পৃথিবীর এই সৌন্দর্য ভালোবাসি, গাছপালা, গান ভালোবাসি, এই জাতীয়। আমি বললাম, সুন্দর কবিতা হয়েছে রুনু। রুনু লজ্জায় গলদা চিংড়ির মতো লাল হয়ে বলল, যাও ভারী তো, এটা মোটেই ভালো হয়নি। আমি বললাম, তাহলে মনে হয় অনেক কবিতা লিখেছিস? উহু। রুনু মাথা নিচু করে হাসতে লাগলো। আমি বললাম, দেখা রুনু, লক্ষ্মী মেয়ে তুই। রুনু আরক্ত হয়ে উঠে গিয়ে আমার ট্রাঙ্ক খুলল। তার যাবতীয় গোপন সম্পত্তি আমার ট্রাঙ্কে থাকে। এই বয়সে কত তুচ্ছ জিনিস অন্যের চোখের আড়াল করে রাখতে হয়। কিন্তু রুনুর নিজস্ব কোনো বাক্স নেই। আমার ট্রাঙ্কের এক পাশে তার 2টি বড় বড় 4 কোনো বিস্কুটের বাক্স থাকে, আর কিছু খাতাপত্রও থাকে দেখেছি। রুনু হাতির ছবি আঁকা একটা 2 নম্বরই খাতা নিয়ে এসে লজ্জায় বেগুনি হয়ে গেল। আমি বললাম, তুই পড়ে শোনা আমাকে। না, তুমি পড়ো, দে তাহলে আমার হাতে। রুনু খাতাটা গুজে দিয়ে দৌড়ে পালালো। দেখলাম সব মিলিয়ে 12খানা কবিতা। 2টি মায়ের ওপর, একটি পলার ওপর। পলা আমাদের পোষা কুকুর, এক দুপুরে কোথায় যে চলে গেল। একটি মন্টুর সাপ মারা উপলক্ষে। মন্টু ভাই তো মারলেন মস্ত বড় সাপ, 4 হাত লম্বা, সেটি কি তার প্রতাপ। মনে মনে ভাবলাম রুনুকে একটা ভালো খাতা কিনে দেব। রুনু খাতা ভর্তি করে ফেলবে কবিতায়। রবীন্দ্রনাথের একটি গল্পে বাচ্চা মেয়ের একটি চরিত্র আছে। মেয়েটি লিখতে শিখে অবধি ঘরের দেয়াল, বইয়ের পাতা, মায়ের হিসেবের খাতায় যা মনে আসতো তাই লিখে বেড়াতো। মেয়েটির দাদা তাকে একটি চমৎকার খাতা দিয়েছিল, যা তার জীবনে পরম শখের সামগ্রী হয়েছিল। কিন্তু আমার হাতে টাকা ছিল না। তবু আমি মনস্থির করে ফেললাম, রুনুকে একটা খুব ভালো খাতা কিনে দেব। আমার মনে পড়ল, হাতিমার্খা যে খাতাটায় রুনু কবিতা লিখেছে, রুনু সেটি আমার কাছ থেকেই চেয়ে নিয়েছিল। যেখানে আমার নাম ছিল, সেটি কেটে রুনু বড় বড় করে নিজের নাম লিখেছে। দিনে ক ঘন্টা পড়ছি তার হিসাব রাখার জন্যে খাতাটি কিনেছিলাম। সপ্তাহ 2 যাবার পরও যখন কিছু লেখা হয়নি, তখন একদিন রুনু সংকুচিতভাবে আমার টেবিলের সামনে এসে দাঁড়ালো। সাপের মতো এঁকে বেঁকে বলল, দাদা, খাতাটা আমাকে দাও না। কোন খাতা? এইটে, যা নিয়ে যা। রুনু খাতা হাতে চলে গেল। তার মুখে সেদিন যে খুশির আভা দেখেছি, আমি আবার তা দেখব। 3.5 টাকা দিয়ে প্লাস্টিকের সুদৃশ্য কাভারের চমৎকার একটি খাতা কিনে দেব তাকে। আমার হাতে যদিও টাকা ছিল না, তবু আমি রুনুকে খাতা কিনে দিয়েছিলাম।
রুনুকে বড় ভালোবাসি আমি, বড় ভালোবাসি। রুনুকে দেখলেই আমার আদর করতে ইচ্ছে হয়। রুনু বড় লক্ষ্মী মেয়ে। রুনুর বড় নাম সালেহা। রুনু নামটা আমারই দেয়া। রুনুর জন্যে রুনু নামটাই মানানসই। রুনু নামে কেমন একটা বাজনার আমেজ আসে। আবার যখন দীর্ঘস্বরে ডাকা হয় রুনু, তখন কেমন একটা আমেজ আসে। রুনু বলল, দাদা আমি ঘুমিয়ে পড়ি। মা মশারি খাটিয়ে দিয়ে গেছেন। বেশ মশা এখন, রাতের সঙ্গে সঙ্গে মশাও বাড়তে থাকবে। আমার কানের কাছে গুনগুন করবে তারা। পড়ায় মন দিতে পারছি না। এমএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে আমার। একটা ভদ্র ভালো বেতনের চাকরির আমার বড় প্রয়োজন। রুনু গুটিসুটি মেরে রাবেয়ার পাশে শুয়ে পড়েছে। অবশ্যই সে এখন ঘুমোবে না। যতক্ষণ ঘরে আলো জ্বলে ততক্ষণ রুনু ঘুমোতে পারে না। আমার পাশেই রাবেয়া আর রুনু শুয়ে আছে, এত পাশে যে হাত বাড়ালেই ছোঁয়া যায়। রাবেয়াটা শুতে না শুতেই ঘুমিয়ে পড়ে। এক একবার ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে। সে কান্না বিলম্বিত দীর্ঘসুরের কান্না। পলাও মাঝে মাঝে এমন কাঁদত। মা বলতেন, ধুর ধুর, কুকুরের কান্না নাকি অমঙ্গলের চিহ্ন। গৃহস্থদের বিপদ দেখলেই কুকুর, বেড়াল এই জাতীয় পোষা জীবগুলি কাঁদে। রাবেয়ার কান্নার উৎস আমরা জানি না। হয়তো সারাদিনের অবরুদ্ধ কান্না রাতে অঝোর ধারার মতোই নেমে আসে। রাবেয়ার কান্নায় রুনু ভয় পায়। বলে, দাদা আপা কাঁদছে কেমন দেখ। আমি বলি, ভয় কি রুনু? উঁচু গলায় ডাকি, এই এই রাবেয়া, কাঁদো কেন, কি হয়েছে? কোনো কোনো রাতে অপূর্ব জ্যোৎস্না হয়। জানালা গোলে নরম আলো এসে পড়ে আমাদের গায়ে। জ্যোৎস্নায় নাকি হামুহেনা খুব ভালো ফোটে। নেশা ধরানো ফুলের গন্ধে ঘর ভরে যায়। আমি ডাকি, রুনু ঘুমিয়েছিস? উহু। গল্প শুনবি? বলো। কি গল্প বলবো ভেবে পাই না। গল্পের মাঝখানে থেমে গিয়ে বলি, এটা নয় আরেকটা বলি। রুনু বলে, বলো। সে গল্প শেষ হয় না। আচমকা মাঝপথে থেমে গিয়ে বলি, তুই একটা গল্প বল রুনু। আমি বুঝি, জানি, যা জানিস তাই বল। বল না। উহু, তুমি বলো দাদা। রুনুকে আমার টমাস হার্ডির এ পেয়ার অফ ব্লু আইজের গল্প বলতে ইচ্ছে হয়। আমার মনে হয় রুনুই যেন এ পেয়ার অফ ব্লু আইজের নায়িকা। কিন্তু রুনু আমার ছোট বোন। সামনের নভেম্বরে সে 14 বৎসরে পড়বে। এমন প্রেমের গল্প তাকে কি করে বলি? রুনু বলে, থেমে গেলে কেন দাদা, শেষ কর না। আমি গল্প বন্ধ করে জিজ্ঞেস করি, রুনু তোর কাকে সবচেয়ে ভালো লাগে? তোমাকে। হয়তো আমাকে তার সত্যি ভালো লাগে। বাইরে তীব্র জ্যোৎস্না, ফুলের অপরূপ সৌরভ, মশারি উড়িয়ে নেওয়ার মতো বাতাস। বুকের কাছটায় গভীর বেদনা অনুভব করি। এই আপা, এই কি হয়েছে রুনু? দাদা আপা আমার গায়ে ঠ্যাং তুলে দিয়েছে। রাবেয়া ঘুমের ঘোরে পা তুলে দিয়েছে রুনুর গায়ে। বেশ স্বাস্থ্য রাবেয়ার। স্বাস্থ্যবতী মেয়েদের হয়তো ভরা যৌবনের মেয়ে বলে। ভরা যৌবন কথাটায় কেমন একটা অশ্লীলতার ছোঁয়া আছে। আমার কাছে যুবতী কথাটা তরুণীর চেয়ে অনেক অশ্লীল মনে হয়, কে জানে কেন। পাশের বাসার লোকজনের শব্দ শোনা যাচ্ছে। জাত যত বাড়ে আশেপাশের শব্দ ততই স্পষ্ট হয়। দিনে কখনো থানার ঘড়ির ঘণ্টা শুনি না, রাত 9টার পর থেকেই তা স্পষ্ট হয়ে ওঠে। পাশের বাসায় কে যেন ফাঁসল। কিছুক্ষণ পর খিলখিল করে হাসির শব্দ শুনলাম। হাসির স্বরগ্রাম বেশ উঁচু, নিশ্চয়ই নাহার ভাবি। নাহার ভাবি উঁচু গলায় কথা বলেন। বিধি ডাগর আঁখি যদি দিয়েছিলে, নাহার ভাবি রেকর্ড চড়িয়েছেন। প্রায় রাতেই তিনি গান শোনেন। এই গানটি তার ফেভারিট। আমার রবীন্দ্রসঙ্গীতের প্রাঙ্গণে মোর শিরিষ শাখায় সবচেয়ে ভালো লাগে। এই রেকর্ডটি তারা খুব কম বাজান। বিধি ডাগর আঁখি বড় করুণ। নাহার ভাবি তো খুব হাসি খুশি, অথচ এমন একটি করুণ গান তার পছন্দ কেন কে জানে। যারা খুব হাসি খুশি তাদের করুণ সুর খুব মুগ্ধ করে। কোথায় যেন পড়েছি। রুনু হঠাৎ ডাকলো, দাদা ঘুমিয়েছ? না। নাহার ভাবি গান বাজাচ্ছে। এরপর কোন গানটা বাজবে জানো? না, কোনটা? আধুনিক জোনাকি ঝিকিমিকি জালো আলো। সত্যি সত্যিই তাই বাজলো। রুনু শব্দ করে হাসল। আমি বললাম, তুই জানলি কি করে? আমি তো আজ দুপুরে সাজিয়ে রেখেছি। তোমার গান সবার শেষে। রাবেয়া ঘুমের ঘোরে বলল, না না, বললাম তো যাব না। হারুন ভাই যদি সত্যি সত্যি রাবেয়াকে বিয়ে করে ফেলতো তবে আর মাঝরাতে গান শোনা হতো না। রাবেয়ার গান ভালো লাগে না। কে জানে কি তার ভালো লাগে। হারুন ভাইদের বাসার সবাই রাজি হলেও এ বিয়ে হতো না। রাবেয়া যদি কোনোদিন ভালো হয়ে ওঠে তবে তাকে খুব একজন হৃদয়বান ছেলের সঙ্গে বিয়ে দেব। হারুন ভাইয়ের মতো একটি নিখুঁত ভালো ছেলে। সেও গভীর রাতে রেকর্ড বাজাবে। চাঁদের আলো এসে পড়বে তাদের দুজনার গায়ে। ভদ্রলোক রাবেয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলবেন, তোমার কপালে কিসের দাগ রাবেয়া? পড়ে গিয়েছিলাম চৌকাঠে। তিনি সেই কাঁটা দাগের উপর অনেকক্ষণ হাত রাখবেন। তারপর চুমু খাবেন সেখানটায়। রুনু আমায় ডাকল,
দাদা, তোমার গান হচ্ছে। আমি শুনলাম প্রাঙ্গণে মোর শিরিষ শাখায় নিক্ত হাসে কি উচ্ছ্বাসে। আবেগে আমার চোখ ভিজে উঠল। গানটি আমার বড় ভালো লাগে। গান শুনতে শুনতে আমি নাহার ভাবির মুখ মনে আনতে চেষ্টা করলাম। মাঝে মাঝে খুব পরিচিত লোকেদের মুখও আমি কিছুতেই মনে আনতে পারি না। নাহার ভাবির মুখটা ত্রিভুজ আকৃতির। হারুন ভাইয়ের বাসার সবার মুখ আবার লম্বাটে, ডিমের মতো। তারা সবাই ভারী সুন্দর। কয় পুরুষ ধনী থাকলে চেহারায় একটা আলগা লালিত্য আসে কে জানে। ভাবতে ভালো লাগে এই পরিবারটিতে কোনো দুঃখ নেই। মাসের 15 তারিখের পর থেকে খরচ বাঁচানোর আপ্রাণ চেষ্টা এ পরিবারের মায়ের করতে হয় না। ইচ্ছে হলেই ইংরেজি ছবির মতো মোটরে করে এরা আউটিংয়ে চলে যায়। স্বাধীনতা দিবসে এ পরিবারের মেয়েরা রাইফেল শুটিংয়ে ফার্স্ট সেকেন্ড হয়। তারা কবে এসেছিল শান্তি কটেজে আমার মনে নেই, তবে খুব বৃষ্টি সেদিন। আমি, রাবেয়া আর রুনু বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। জিপ থেকে ভিজতে ভিজতে নামলো সবাই। প্রথমে রুনুর বয়সী একটি মেয়ে, নাম শিলা। বাবা আদর করে ডাকেন শিলু মা, মা শুধু বলেন শিলু। তারপর বড় ভাই, চোখে বুড়ো মানুষের চশমা হলেও একেবারে ছেলে মানুষই চেহারা। গাড়ি থেকে নেমেই চেঁচিয়ে উঠল, কি চমৎকার বাড়ি শিলু। বাবা নামলেন, মা নামলেন, চাকর বাকর নামল। আজিজ সাহেবদের চলে যাবার অনেক দিন পর বাড়িটা ভরল। বর্ষা গিয়ে শীত আসলো। ব্যাডমিন্টন কোর্ট কেটে হই হই করে দুই ভাই বোন লাভ 11 লাভ 12 করে খেলতে লাগলো। রুনু বড় লাজুক, নয়তো সে গিয়ে তাদের সঙ্গে ভাব করতে পারত। আমার খুব ইচ্ছে হতো মেয়েটির সঙ্গে রুনুর ভাব হোক। আমি দেখতাম সন্ধে হলেই শিলু তাদের বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কবুতর উড়াত। তাদের দুটি লোটন পায়রা ছিল। কারণে অকারণে যেত রাবেয়া, তাকে আমরা বাধা দিতাম না। বাধা পেলেই রাবেয়ার মেজাজ বিগড়ে যেত। চিটাগাংয়ে বড় খালার ভাসুর মস্ত ডাক্তার। তিনি বলেছিলেন, যা ইচ্ছে হয় তাই করতে দেবেন একে, দেখবেন যা অ্যাবনর্ম্যালিটি আছে তা আপনি সেরে যাবে। আমাদের চিকিৎসার টাকা ছিল না, নিখরচা চিকিৎসা, তাই আমরা প্রাণপণে করতাম। একদিন মা কাঁদো কাঁদো হয়ে আমার টেবিলে একটি কি যেন নামিয়ে রাখলেন। দেখি চমৎকার একটি কলমদানি। ধবধবে সাদা দুটি পেঙ্গুইন পাখি কলমদানির দুপাশে দাঁড়িয়ে। পেঙ্গুইন দুটোর মাঝামাঝি একটি বাচ্চা পেঙ্গুইন হাঁ করে শূন্যে তাকিয়ে। সেই হাঁ করা মুখেই কলম রাখার জায়গা। আমার এ জাতীয় জিনিসের দাম সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তবু মনে হলো এ অনেক দামি। মা কাঁপা গলায় বললেন, রাবেয়া এনেছে ও বাড়ি থেকে। আমার প্রথমেই যা মনে হলো তা হলো রাবেয়া না বলে এনেছে, কিন্তু রাবেয়া পুনি ঘোড়ার মতো ঘাড় বাঁকিয়ে বলতে লাগলো, আমি আনিনি, ওরা আপনি দিয়েছে। মিথ্যা রাবেয়া বলে না, কিন্তু ওরাই বা কেন দেবে? এমন একটা শৌখিন জিনিস হঠাৎ করে দিতে হলে যে দীর্ঘ পরিচয় প্রয়োজন, তা কি আমাদের আছে? খবরের কাগজে কলমদানিটি মুড়ে রুনু প্রথমবারের মতো ও বাড়ি গেল। রাবেয়া নাসুরে বলতে লাগলো, আমার জিনিস রুনু যে বড় নিয়ে চলল, ভেঙে ফেললে আমি মজা না দেখিয়ে ছাড়ব? জানা গেল রাবেয়া আনেনি, ওরাই দিয়েছে। না, ঠিক ওরা নয়, হারুন বলে যে ছেলেটি শিগগিরই বিদেশে যাবে, শুধু একটি পাসপোর্টের অপেক্ষা, সে দিয়েছে। শিলু আর তার মাও ঠিক জানতেন না ব্যাপারটা, তারাও একটু অবাক হয়েছেন। শিলুর সঙ্গে এই অল্প সময়েই খুব ভাব হয়ে গেল রুনুর। একটি লম্বাটে মিমি চকলেট আর বিভূতিভূষণের দৃষ্টি প্রদীপ সে নিয়ে এসেছে। আমি বললাম, ওরা কেমন লোক রুনু? খুব ভালো। চকলেট পেয়ে গলে গেছিস না? যাও, শিলু কিন্তু সত্যি ভালো। জানো, শিলু মোটর চালাতে পারে, যা এতটুকু বাচ্চা মেয়ে। সত্যি, ওদের মোটর সারাতে দিয়েছে, যখন আসবে তখন সে দেখাবে চালিয়ে। আর কি গল্প হলো? কত গল্প, ওদের অনেক রেকর্ড আছে, অনেক, হিসেব নেই এত। আমাকে রোজ যেতে বলেছে। শুধু তুই যাবি, ও আসবে না? আসবে না কেন? নিশ্চয়ই আসবে। শিলু অবশ্য এসেছে কালে ভদ্রে। যখন তার রুনুর সঙ্গে দরকার পড়ত, তখনই জানালার পাশে দাঁড়িয়ে ডাকত, রুনু রুনু। রুনু সব কাজ ফেলে ছুটে যেত। আমি মনে মনে চাইতাম মেয়েটা ঘন ঘন আসুক আমাদের কাছে, তার সাথে গল্প করার ইচ্ছে হতো আমার। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, তার সঙ্গে যদি আলাপ হয় তবে কি বলবো। দু রাতে তাকে স্বপ্নেও দেখেছি। একটি স্বপ্নে সে শাড়ি পরে এসে খুব পরিচিত ভঙ্গিতে বসেছে আমার টেবিলে। আমি বললাম, টেবিলে কেন শিলু, চেয়ারে বসো। শিলু হাসতে হাসতে বলল, টেবিলে বসতেই যে আমার ভালো লাগে।
হাতে একটা চামচ নিয়ে টুংটাং করে চায়ের কাপে জলতরঙ্গের মতো একটা বাজনা বাজাতে লাগলো সে। দ্বিতীয় স্বপ্নটি দেখেছি দিনে দুপুরে। অনুরোধের আসর শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দেখলাম শিলু আসলো, আগের মতোই শাড়ি পরা। আমি বলছি, শিলু, এত দেরি কেন? কি চমৎকার গান হচ্ছিল। আমার নাম তো শিলা, আপনি শিলু ডাকেন কেন? শিলুর সঙ্গে আমার কথা হতো এই ধরনের। হয়তো বিকেলে বারান্দায় বসে আছি, হঠাৎ শিলু ডাকলো, শুনুন, একটু রুনুকে ডেকে দেবেন। 22। বাবা পেঙ্গুইন পাখির কলমদানি দেখে খুব রাগ করলেন। বাবার পয়সা ছিল না বলেই হয়তো অহংকার ছিল। শিলুদের পরিবারকে তার একটুও পছন্দ হতো না। নিজে আজীবন কষ্ট পেয়েছেন, অন্যের সুখ সে কারণে সহজভাবে নেয়ার মানসিকতা তার ছিল না। প্রথম জীবনে ছিলেন স্কুল মাস্টার, প্রাইভেট স্কুল। মাইনের ঠিক ছিল না। আমরা সব তার মাইনের ওপর নির্ভর করে আছি দেখে মাস্টারি ছেড়ে ঢুকলেন ফার্মে। 12 বছরে ক্যাশিয়ার থেকে অ্যাকাউন্টেন্ট হলেন, মাইনে 350। কলমদানিটা ফিরিয়ে দেবার জন্য বাবা পিড়াপিড়ি করছিলেন, কিন্তু রুনু বা মা কেউ সে নিয়ে আগালো না। পেঙ্গুইন পাখিটি ধ্যানী মূর্তির মতো বসে রইল আমার টেবিলে। রাবেয়া শুধু মাঝে মাঝে আমায় বলে, তোমার টেবিলে বলে এটা তোমার মনে করো না খোকা, আচ্ছা ইচ্ছে হলে মাঝে মাঝে কলম রেখো। 23। ঘুমের ঘোরে রুনু বলল, না পানি খাবো না। তারপর আরও খানিকক্ষণ উহু উহু করল। থানার ঘড়িতে ঢং করে শব্দ হলো একটা। 12:30, 1 কিংবা 1:30, যে কোনোটা হতে পারে। আমার আরেকটা সিগারেট ধরাবার ইচ্ছে হচ্ছে। কে যেন বলেছিল, সিগারেটের আনন্দটা আসলে সাইকোলজিক্যাল। তুমি একটা কিছু পুড়িয়ে শেষ করে দিচ্ছ, তার আনন্দ। অনেকে আবার বলেন নিঃসঙ্গের সঙ্গী। এই মধ্যরাতে আমি একলা জেগে আছি, নিঃসঙ্গ তো বটেই। সিগারেটের একটি বিজ্ঞাপন দেখেছিলাম সিনেমায়। সমস্ত পর্দা অন্ধকার, আবছা আলোয় হলে দেখা গেল বড় রাস্তা ধরে এগিয়ে আসছে কে একজন। চারপাশে কেউ নেই, ভুতুরে আবহাওয়া, থমথম করছে অন্ধকার। পর্দায় দেখা হলো সে কি নিঃসঙ্গ? লোকটি থমকে দাঁড়িয়ে সিগারেট ধরালো। পর্দায় লেখা হলো, না নিঃসঙ্গ নয়, এই তো তার সঙ্গী। চমৎকার বিজ্ঞাপন। আমার মনে হয় সিগারেটের নেশার মূল্যের চেয়ে বন্ধুত্বের মূল্য অনেক বেশি। খুট করে দরজা খোলার শব্দ হলো। আমি কান পেতে রইলাম। কে হতে পারে? বাবা নিশ্চয়ই নন, তিনি ওঠেন সারা শব্দ করে, দরজা খোলেন ধুমধাম শব্দ করে। মন্টু অথবা মাস্টার কাকা হবেন। টিউব বলে পানি তোলার শব্দ হলো অনেকক্ষণ, ছড়ছড় করে পানি পড়ার আওয়াজ, কুলি করে পানি ছিটাতে ছিটাতে এদিকেই যেন আসছে। হ্যাঁ, মাস্টার কাকাই। তার মাঝে মাঝে অনেক রাতে ফুল গাছের কাছে চেয়ার পেতে গুনগুন করে গান গাওয়ার শখ আছে। পলা বেঁচে থাকলে প্রথমটায় অপরিচিত জন ভেবে ঘেউ ঘেউ করত, তারপর গড় গড় করে পরিচিত জনের অভ্যর্থনা। মাস্টার কাকা বলতেন, কিরে পলু, তোরও বুঝি ঘুম নেই? আমি বললাম, কে? মাস্টার কাকা বললেন, আমি খোকা। কি করেন? এই বসেছি একটু, যা গরম। তুই ঘুমোসনি এখনো? জি না। আসবি নাকি বাইরে? দরজা খুলে বেরোতেই চোখে পড়ল কাকা বারান্দায় পা ঝুলিয়ে বসে আছেন। বললাম, চেয়ার নিয়ে আসি। না থাক। আমি তার পাশে বসলাম। গরম কোথায়? আশ্বিনের শেষাশেষি একটু শীত শীতই করছে, মাঝে মাঝে ঠান্ডা বাতাসও বইছে। মাস্টার কাকারও বোধ করি মাঝে মাঝে ইনসমনিয়া হয়। কাকা বললেন, ঘুমোচ্ছিলাম, হঠাৎ ঘুম ভাঙল। তারপর আর হাজার চেষ্টাতেও ঘুম আসছে না। আমি বললাম, প্রথম রাত্রিতে ঘুম ভাঙলে এরকম হয়। কাকা অনেকক্ষণ চুপ করে রইলেন। একটা মৃদু দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শুনলাম। কাকা খুব নিচু গলায় বললেন, কি মিষ্টি গন্ধ দেখেছিস? আমি যখন শিউলিতলা থাকতাম তখন স্কুলে যাওয়ার পথে একটা কাঁঠাল চাপার গাছ পড়ত, ভারী গন্ধ। কাকা, কাঁঠাল চাপার গন্ধ আমার বাজে লাগে, বড় বেশি কড়া। কাকা আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি তারা দেখে সময় বলতে পারি, এখন প্রায় রাত 2টো। আমিও আকাশের দিকে তাকালাম, খুব পরিষ্কার আকাশ, ঝকঝক করছে তারা। কাকা বললেন, দেখেছিস কত তারা? খুব যখন তারা ওঠে তখন দেশে দুর্ভিক্ষ হয় শুনেছি। আমার শীত করছে, তবু বেশ লাগছে বসে থাকতে। মাস্টার কাকাকে খুব ভালো লাগে আমার। অদ্ভুত মানুষ, বয়সে বাবার সমান, বিয়ে টিয়ে করেননি, 2 যুগের বেশি আমাদের সঙ্গে আছেন। কোনো পারিবারিক সম্পর্ক নেই, বাইরের কেউ যদিও তা বুঝতে পারে না। বাইরের কেন, আমি নিজেই অনেক দিন পর্যন্ত তাকে বাবার আপন ভাই বলেই ভেবেছি। তিনি যে বাবার বন্ধু এবং শুধুমাত্র বন্ধু হয়েও আমাদের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে মিশে গেছেন তা আঁচ করতে কষ্ট হয় বইকি। বাবার সঙ্গে মাস্টার কাকার পরিচয় হয় আনন্দমোহন কলেজে। অনেক দিন আগের কথা সেসব, মায়ের কাছ থেকে শোনা। সরাসরি তো আমরা বাবার কাছ থেকে কিছু জানতে পারতাম না। বাবা মাকে যা বলতেন মা তাই শোনাতেন আমাদের। মাস্টার কাকাকে বাবা অত্যন্ত স্নেহের চোখে দেখতেন বলেই হয়তো খুঁটিনাটি সমস্ত বলেছেন মাকে।
খুব চুপচাপ ধরনের ছেলে ছিলেন মাস্টার কাকা। ক্লাসে জানালার পাশে একটি জায়গা বেছে নিয়ে সারাক্ষণ বাইরে তাকিয়ে থাকতেন। তেমন চোখে পড়ার মতো ছেলে নয়, একটু কুঁজো, কণ্ঠার হাড় বেরিয়ে রয়েছে, শুকনো দড়ি পাকানো চেহারা। ক্লাসের সবাই ডাকত শকুনি মামা বলে। তবু বাবার তার প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছিলেন সমস্ত ব্যাপারে তার অদ্ভুত নির্লিপ্ততা আর অঙ্কে অস্বাভাবিক দখল রেখে। তাদের ভিতর প্রগাঢ় বন্ধুত্বও হয়েছিল অতি অল্প সময়ে। মাস্টার কাকা বলতেন, দুটি জিনিস আমি ভালোবাসি, প্রথমটি অঙ্ক, দ্বিতীয়টি অ্যাস্ট্রোলজি। সেই অল্প বয়সেই মাস্টার কাকা নিখুঁত কুষ্টি তৈরি করতে শিখেছিলেন। পরীক্ষার ঠিক আগে আগে মাস্টার কাকাকে কলেজ ছেড়ে দিতে হলো। তিনি একটি বিশেষ ধরনের ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। সে সময়ের কথা বলছি, সে সময় খুব কম মেয়েই সায়েন্স পড়তে আসতো আনন্দমোহনে। অ্যাডভোকেট রাধিকা রঞ্জন চৌধুরীর মেয়ে অনিলা চৌধুরী ছিলেন সবকটি মেয়ের মধ্যে একটি বিশেষ ব্যতিক্রম। খুব আকর্ষণীয় চেহারা ছিল, খুব ভালো গাইতে পারতেন, ছাত্রী হিসেবেও অত্যন্ত মেধাবী। কিন্তু তিনি কারো সঙ্গে কথা বলতেন না। কেউ সেধে বলতে এলে ঠান্ডা গলায় জবাব দিতেন। হয়তো কিছুটা অহংকারী ছিলেন। তাকে জব্দ করার জন্যই ছেলেরা হঠাৎ করে অনিলা নাম পাল্টে শকুনি মামি বলে ডাকতে শুরু করলো। শকুন মামা ও শকুনি মামি এই নামে পদ্য লিখে বিলি করা হলো। মাস্টার কাকা তাকে শকুন মামা ডাকায় কিছুই মনে করতেন না, কিন্তু এই ব্যাপারটিতে হচকচিয়ে গেলেন। অসহ্য বোধ হওয়ায় অনিলা চৌধুরী আনন্দমোহন কলেজ ছেড়ে দেন। তার কিছুদিন পরই সপরিবারে তারা কলকাতায় চলে যান স্থায়ীভাবে। অনিলার প্রতি হয়তো মাস্টার কাকার প্রগাঢ় দুর্বলতা জন্মেছিল, কারণ তিনিও প্রায় সঙ্গে সঙ্গে কলেজ ছেড়ে দেন। এরপর আর বহুদিন তার খোঁজ পাওয়া যায়নি। প্রায় 6 বছর পর বাবার সঙ্গে তার দেখা হলো কুমিল্লার ঠাকুরপালায়, বাবার নিজের বিয়েতে। বাবা চিনতে পারেননি। মাস্টার কাকা বাবার হাত ধরে যখন বললেন, আমি শরীফ আকন্দ, চিনতে পারছো না? তখন চিনলেন। সময়ের আগেই বুড়িয়ে গেছেন, কপালের চামড়ায় ভাঁজ পড়েছে, আরও কুঁজো হয়ে পড়েছেন। বাবা অবাক হয়ে বললেন, কি আশ্চর্য, আবার দেখা হবে ভাবিনি। এখানে কোথায় থাকো তুমি? তুমি যে বাড়িতে বিয়ে করেছো আমি সে বাড়িতেই থাকি, বাচ্চাদের পড়াই। বাবা বললেন, আসবে আমার সঙ্গে? মাস্টার কাকা খুব আগ্রহের সঙ্গে রাজি হলেন। সেই থেকেই তিনি আমাদের সঙ্গে আছেন। বাবা স্কুলের মাস্টারি জোগাড় করে দিয়েছেন, তার একার বেশ চলে যায় তাতে। তিনি জন্ম থেকেই আমাদের স্মৃতির সঙ্গে গাঁথা। ছোটবেলার কথা যা মনে পড়ে তা হলো মাদুর বিছিয়ে বসে বসে পড়ছি তার ঘরে। রাবেয়াটা হইচেই করছে। মাস্টার কাকা পড়াতে পড়াতে হঠাৎ অন্যমনস্ক হয়ে বলছেন, খোকা, হাত মেলে ধর আমার সামনে, 2 হাত। কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে হাতের দিকে তাকিয়ে থেকে আবার অন্যমনস্কতা, বিড়বিড় করে কথা বলা। কান পাতলেই শোনা যায় বলছেন, সব ভাগ্য নিয়ন্ত্রিত, বৃত্ত দিয়ে ঘেরা, এর বাইরে কেউ যেতে পারবে না। আমি না, খোকা তুইও না। বাবার সঙ্গে বিশেষ কথা হতো না তার। বাবা নিজে কম কথার মানুষ, মাস্টার কাকাও নির্লিপ্ত প্রকৃতির। 27 মাস্টার কাকাকে বাইরে থেকে শান্ত প্রকৃতির মনে হলেও তার ভেতরে একটা প্রচণ্ড অস্থিরতা ছিল। যখন স্কুলে পড়তাম তখন তিনি অ্যাস্ট্রোলজি নিয়ে খুব মেতেছেন। কাজকর্মেও তার মানসিক অস্থিরতার প্রত্যক্ষ প্রভাব পড়েছে। গভীর রাতে খরম পায়ে হেঁটে বেড়াতেন। খটখট শব্দ শুনে কতবার ঘুম ভেঙে গেছে, কতবার মাকে আঁকড়ে ধরেছি ভয়ে। মা বলেছেন, ভয় কি খোকা, ভয় কি, ও তোর মাস্টার কাকা। বাবা ভারী গম্ভীর গলায় ডাকতেন, ও মাস্টার, মাস্টার, শরীফ মিয়া, ও শরীফ মিয়া। খরমের খটখট শব্দটা থেমে যেত। মাস্টার কাকা বলতেন, কি হয়েছে, ছেলে ভয় পাচ্ছে? কি করো এত রাত্রে? তারা দেখছিলাম। এত তারা আগে আর ওঠেনি, দেখবে? পাগল, যাও ঘুমাও গিয়ে। যাই। মাস্টার কাকা খরম পায়ে খটখট করে চলে যেতেন। আমাদের সবার পড়াশোনার হাতে খড়ি হয়েছে তার কাছে। আমি তার প্রথম ছাত্র, তারপর মন্টু। পড়াশোনায় মন নেই বলে রাবেয়ার তো পড়াই হলো না। রুনু এখন পড়ে তার কাছে। বাড়িতে তেমন কোনো আত্মীয় স্বজন নেই তার, থাকলেও যাবার উৎসাহ পান না। অবসর সময় কাটে অ্যাস্ট্রোলজির বই পড়ে। অঙ্কের মাস্টার হিসেবে অ্যাস্ট্রোলজি হয়তো ভালোই বোঝেন। মাঝে মাঝে তার কাছ থেকে বই এনে পড়ি আমি। বিশ্বাস হয়তো করি না, কিন্তু পড়তে ভালো লাগে। আমি জেনেছি মীন রাশিতে আমার জন্ম। মীন রাশির লোক দার্শনিক আর ভাগ্যবান হয়। তাদের জীবন চমৎকার অভিজ্ঞতার জীবন, প্রচুর সুখ, সম্পদ, বৈভব। বেশ লাগে ভাবতে। কাকা আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে সপ্তর্ষিমণ্ডল দেখছো না, ওর ডান দিকের ছোট্ট তারাটি হলো কেতু, বড় মারাত্মক গ্রহ। আমার জন্মলগ্নে কেতুর দশা চলছিল।
জানি না, হয়তো জন্মলগ্নে কেতুর দশা থাকলেই আজীবন নিঃসঙ্গ জীবন কাটাতে হয়। গভীর রাতে অনিদ্রা তপ্ত চোখে আকাশের দিকে তাকিয়ে ভাগ্য নিয়ন্তা গ্রহগুলি পরখ করতে হয়। কাকাকে আমার ভালো লাগে, তার ভিতরে প্রচণ্ড জানবার আগ্রহটাকে আমি শ্রদ্ধা করি। সামান্য বেতনের সবটা দিয়ে অ্যাস্ট্রোলজির বই কিনে আনেন, দেশ বিদেশের কথা পড়েন, মাঝে মাঝে বেড়াতে যান অপরিচিত সব জায়গায়। কোথায় কোনো জঙ্গলে পড়ে আছে ভাঙা মন্দির একটি, কোথায় বাদশাহ বাবরের আমলে তৈরি গেটের ধ্বংসাবশেষ। সামান্য স্কুল মাস্টারের পড়াশোনার গণ্ডি আর উৎসাহ এত বহুমুখী হতে পারে তা কল্পনাও করা যায় না। তিনি মানুষ হিসেবে তত মিশুক নন, নিজেকে আড়াল করার চেষ্টাটা বাড়াবাড়ি রকমের। কোনোদিন মায়ের সঙ্গে মুখ তুলে কথা বলতে দেখিনি, খালি গায়ে ঘরোয়াভাবে ঘরে বসে রয়েছেন এমনও নজরে আসেনি। স্কুলে কাকা আমাদের ইতিহাস আর পাটিগণিত পড়াতেন। ইতিহাস আমার একটুও ভালো লাগতো না। নিজের নাম হুমায়ুন বলেই বাদশাহ হুমায়ুনের প্রতি আমার বাড়াবাড়ি রকমের দরদ ছিল। অথচ আমাদের ইতিহাস বইয়ে ফলাও করে শের শাহের সঙ্গে তার পরাজয়ের কথা লেখা। শের শাহ আবার এমনি লোক যে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড করিয়েছে, ঘোড়ার পিঠে ডাক চালু করিয়েছে, কিন্তু এত করেও ক্লাস 7-এর একটি বাচ্চা ছেলের মন জয় করতে পারেনি। পরীক্ষার খাতায় তার জীবনী লিখতে গিয়ে আমার বড় রকমের গ্লানি বোধ হতো। সেই থেকেই সমস্ত ইতিহাসের ওপরই আমি বিরক্ত হয়ে উঠেছিলাম। কাকা তা জানতেন। একদিন আমায় বললেন, খোকা, তোর প্রিয় বাদশাহ হুমায়ুনের কথা বলবো তোকে, বিকেলে ঘরে আসিস। সেই দিনটি আমার খুব মনে আছে। কাকা আজ শোয়া তার বিছানায়, আমি পাশে। রুনু মন্টু সেই ঘরে বসে বসে লুডো খেলছে। কাকা বলে চলেছেন, হুমায়ুন সম্পর্কে কে যেন একজন ছোট্ট একটি বই লিখেছিলেন, হুমায়ুন নামা। বইটিতে হুমায়ুনকে তিনি বলেছেন দুর্ভাগ্যের অসহায় বাদশাহ। কিন্তু এমন দুর্ভাগ্যবান বাদশাহ হতে পারলে আমি বিশ্ববিজয়ী সিজার কিংবা মহাযোদ্ধা নেপোলিয়নও হতে চাই না। যুদ্ধ বন্ধ রেখে চিতরের রানীর ডাকে তার চিতর অভিমুখে যাত্রা, ভিস্তিওয়ালাকে সিংহাসনে বসানোর পিছনে কৃতজ্ঞতার অপরূপ প্রকাশ। ডান, বই আর ধর্মের প্রতি কি আকর্ষণ, আমি অবাক হয়ে শুনছিলাম। যেখানে আজান শুনে হুমায়ুন লাইব্রেরি থেকে দ্রুত নেমে আসছেন নামাজে সামিল হতে, নামতে গিয়ে পা পিছলে পড়ে মারা গেছেন, সে জায়গায় আমার চোখ ছলছল করে উঠল। কাকা বললেন, বড় হৃদয়বান বাদশাহ, সত্যিকার কবি হৃদয় তার। আমার মনে হলো আমিই যেন সেই বাদশাহ, আর আমাকে বাদশাহ বানানোর কৃতিত্বটা কাকার একার। আজ এই আশ্বিনের মধ্যরাত্রি, কাকা বসে আছেন ঠান্ডা মেঝেতে। অল্প অল্প শীতের বাতাস বইছে, জ্যোৎস্না ফিকে হয়ে এসেছে। এখনই হয়তো চাঁদ ডুবে চারদিক অন্ধকার হবে। আমার সেই পুরনো কথা মনে পড়ল। আমি ডাকলাম, কাকা, কাকা। কি? অনেক রাত হয়েছে, ঘুমোতে যান। যাই। কাকা মন্থর পায়ে চলে গেলেন। আমি এসে শুয়ে পড়লাম। রাবেয়া ঘুমের মধ্যেই চেঁচাল, আম্মি, আম্মি। আমার মনে পড়ল রাবেয়া একদিন হারিয়ে গিয়েছিল। চৈত্র মাস, দারুণ গরম। কলেজ থেকে এসে শুনি রাবেয়া নেই। তার যাবার জায়গা সীমিত, অল্প কয়েকটি ঘরবাড়িতে ঘুরে বেড়ায় সে। দুপুরের খাবারের আগে আসে, খেয়ে দে অল্প কিছুক্ষণের ঘুম, তারপর আবার বেরিয়ে পড়া। সেদিন সন্ধে উতরেছে, রাবেয়া আসেনি। মার কান্না প্রায় বিলাপে পৌঁছেছে। মন্টু দুপুর থেকেই খুঁজছে। বাবা হতবুদ্ধি। একটি অপ্রকৃতিস্থ সুন্দরী যুবতী মেয়ের হারিয়ে যাওয়াটা অনেক কারণেই বেদনাদায়ক। আমি কি করব ভেবে পা পাচ্ছিলাম না। তাকে কি আবার ফিরে পাওয়া যাবে? রুনু চুপচাপ শুয়ে আছে তার বিছানায়। তার দুঃখ প্রকাশের ভঙ্গিটা বড় নীরব। এলোমেলো হয়ে পড়ে থাকা রুনুর ছোট শরীরটা একটা অসহায়তারই প্রতীক। আমায় দেখে রুনু উঠে বসল, বলল, দাদা, কি হবে? তার চোখের কোণে 24 ঘন্টাতেই কালি পড়েছে। আমি বললাম, পাওয়া যাবে রুনু, ভয় কি? কিন্তু ও যে ঠিকানা জানে না। কেউ যদি ওকে খুঁজে পায়, ও কি কিছু বলতে পারবে? সে কিছুই বলতে পারবে না। তার বড় বড় চোখে সে হয়তো অসহায়ের মতো তাকাবে। মেলায় হারিয়ে যাওয়া ছোট খুকির মতো শুধুই বলবে, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। সে বাড়ি যে কোথায় তা তার জানা নেই। রুনু আবার বলল, দাদা, ও যদি কোনো বাজে লোকের হাতে পড়ে? রুনু বুঝতে শিখেছে, মেয়েদের মানসিক প্রস্তুতি শুরু হয় ছেলেদেরও আগে। তারা তাদের কচি চোখেও পৃথিবীর নোংরামি দেখতে পায়। সে নোংরামির বড় শিকার তারাই। তাই প্রকৃতি তাদের কাছে অন্ধকারের খবর পাঠায় অনেক আগেই। রাবেয়া ফিরে এলো রাত 8টায়, সঙ্গে মাস্টার কাকা। বুকের উপর চেপে বসা দুশ্চিন্তা নিমিষেই দূর হলো। মাস্টার কাকা বললেন, ওকে আমি স্কুলের কাছে পাই, হারিয়ে গেছে আমি জানতাম না। এসব শোনার উৎসাহ আমার ছিল না।
পাওয়া গেছে এই যথেষ্ট। স্কুল ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। মাস্টার কাকাকে দেখে দৌড়ে রাস্তা পার হলো। আরেকটু হলেই গাড়ি চাপা পড়ত। এসবে এখন আর আমাদের উৎসাহ নেই। বাবা পরপর 2 দিন রোজা রাখলেন। খোকা, ও খোকা, কি? বাতি জ্বালাও। কেন? আমার বাথরুম পেয়েছে। রাবেয়া মশারির ভেতর থেকে বেরিয়ে এলো। আমি বললাম, বাতি জ্বালাতে হবে না, আয়, বারান্দায় আলো আছে না, জ্বালো। দেশলাই খুঁজে হারিকেন জ্বালালাম। দরজা খুলতেই ও ঘর থেকে মা বললেন, কে? শেষ রাতের দিকে মায়ের ঘুম পাতলা হয়ে আসে। আমরা মা। রাবেয়া বাথরুমে যাবে। বারান্দায় এসে রাবেয়া হাই তুলল। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, কি চনমনে গন্ধ, ফুলের না? ফুলের গন্ধ তোর ভালো লাগে রাবেয়া? না, বাজে। বাথরুমের দিকে যেতে যেতে বলল, পলা কবে আসবে খোকা? পলার সঙ্গে তার কোথায় যেন একটা যোগসূত্র আছে। মাঝে মাঝেই পলার কথা জানতে চায়। কে জানে কুকুরটা যে কিসের দুঃখে বিবাগী হলো। আজ রাতেও 1 ফোঁটা ঘুম হবে না। 2 মাস পরেই পরীক্ষা। 1 রাত্রি ঘুম না হলে পরপর 2 দিন পড়া হয় না। বুঝতে পারছি কোন ফাঁকে মশা ঢুকছে কয়েকটা। কেবলই গুনগুন করছে কানের কাছে। কান অথবা মুখের নরম মাংস থেকে 1 ঢোক করে রক্ত না খাওয়া পর্যন্ত এ চলতেই থাকবে। পাখা করে মশা তাড়ানোর ইচ্ছে হচ্ছে না। বালিশে মাথা গুজে ঘুমের জন্য প্রাণপণে আমার সমস্ত ভাবনা গুলিয়ে ফেলতে চাইলাম। হঠাৎ করেই অনেকটা আলো এসে পড়ল ঘরে। শিলুদের বারান্দার 100 ওয়াটের বাল্বটা জ্বালিয়েছে কেউ। কে হতে পারে? শিলুর বাবা না নাহার ভাবি? শিলু কিংবা তার মাও হতে পারে। শিলুর মা চমৎকার মহিলা, একবার এসেছিলেন আমাদের ঘরে। শিলুর মা, যিনি সন্ধ্যায় লনে বসে শিলুর বাবার সঙ্গে হেসে হেসে চা খান, বিকেলে প্রায়ই হারুন ভাইয়ের পার্টনার হয়ে হাঁপাতে হাঁপাতে ব্যাডমিন্টন খেলেন, যার একটি গাঢ় সবুজ শাড়ি আছে যেটি পরলে তার বয়স 10 বছর কম মনে হয়, তিনি একদিন এসেছিলেন আমাদের বাসায়। সেদিন ছিল শুক্রবার। রুনুর স্কুল বন্ধ ছিল, বাবা ছিলেন অফিসে। শিলুর মা লাল বুটি দেওয়া হালকা নীল শাড়ি পরেছিলেন। সোনালি ফ্রেমের চশমায় তাকে কলেজের মেয়ে প্রফেসরের মতো দেখাচ্ছিল। আমার মা ব্যস্ত হয়ে পড়েছিলেন, কি করে যত্ন করবেন ভেবে পাচ্ছিলেন না। আর শিলুর মা, তিনি মূর্তির মতো অনেকক্ষণ বসে থেকে একটা অদ্ভুত কথা বলেছিলেন। আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে। তিনি থেমে থেমে প্রতিটি শব্দে জোর দিয়ে বলেছিলেন, হারুনের মাথা খারাপ হয়ে গেছে, আপনার মেয়ে রাবেয়াকে বিয়ে করতে চায়। আমরা সবাই চুপ করে রইলাম। তিনি বলে চললেন, আপনার মেয়েকে পাঠাবেন না ওখানে, কি করে সে ছেলের মন ভুলিয়েছে, মাথার ঠিক নেই একটা মেয়ে, ছি। মা লজ্জায় কুঁকড়ে গেলেন। রাবেয়া অকারণে মার খেল সেদিন। সব শুনে বাবার মেজাজ চড়ে গিয়েছিল। কেন সে যাবে হ্যাংলার মতো? রাগলে বাবার মাথার ঠিক থাকে না। বয়স্কা আধ পাগলা একটা মেয়েকে তিনি উন্মাদের মতোই মারলেন। রাবেয়া শুধু বলছিল, আমি আর করব না। মারছ কেন? বললাম আর করব না। কি জন্যে মার খাচ্ছিল তা সে নিশ্চয়ই বুঝছিল না। বারবার তাকাচ্ছিল আমাদের দিকে। মা নিঃশব্দে কাঁদছিলেন। আর আশ্চর্য, কান্না শুনে প্রথমবারের মতো হারুন ভাই আসলেন আমাদের বাসায়। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অল্প অল্প কাঁপছিলেন, তার চোখ লাল। তিনি থেমে থেমে বললেন, ওকে মারছেন কেন? বাবা তাকালেন হারুন ভাইয়ের দিকে। আমিও ভীষণ বিরক্ত হয়েছিলাম। হঠাৎ তার আমাদের এখানে আসা আমাদের ঠাট্টা করার মতোই মনে হলো। রাবেয়া বলল, দেখুন না, আমাকে মারছে শুধু শুধু। উয়া। নন্দিত নরকে 3:33। হারুন ভাইয়ের ফ্যাকাশে মুখে আমি স্পষ্ট গভীর বেদনার ছায়া দেখেছিলাম। তবু কঠিন গলায় বললাম, আপনি বাসায় যান। আপনি এসেছেন কেন? শিলুদের বাসার জানালায় শিলু আর তার মা ভিড় করে দাঁড়িয়েছিলেন। রাবেয়াকে কদিন চাবি বন্ধ করে রাখা হলো, তার দরকার হলো না। হারুন ভাইয়ের বিয়ে হলো নাহার ভাবির সঙ্গে। তার খালাতো বোন হোম ইকোনমিক্সে বিয়ে পড়তেন। হারুন ভাই জার্মানি চলে গেলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি নিতে। আগেই সব ঠিক হয়েছিল। নাহার ভাবি সমস্তই জেনেছিলেন। বিয়ের 7 দিন না পেরোতেই তিনি আমাদের বাসায় এসে সবার সঙ্গে গল্প করলেন। রাবেয়াকে নিয়ে গেলেন তাদের বাসায়। রাবেয়া হাতে হলুদ রঙের একটা প্যাকেট নিয়ে হাসতে হাসতে বাসায় ফিরল। মা দেখো, ওই মেয়েটি আমায় কি সুন্দর একটা শাড়ি দিয়েছে, আমি চাইনি, ও আপনি দিলে। রাবেয়া নীল রঙের একটা শাড়ি আমাদের সামনে মেলে ধরল। চমৎকার রং, অদ্ভুত সুন্দর। 8:410। কাক ডাকল। ভোর হচ্ছে বুঝি। কোমল একটা আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই আজান হলো। মাঠের ওপারে ঝাঁকড়া কাঁঠাল গাছের জমাট বাঁধা অন্ধকার ফিকে হয়ে আসছে। বাঁশের বেড়ার উপর হাত রেখে নাহারভাবে খালি পায়ে ঘাসের উপর দাঁড়িয়ে আছেন। খুব সকালে ঘুম ভাঙে তো তার।
আমার দিকে তাকিয়ে হাসলেন অল্প, বললেন, আজ দেখি খুব ভোরে উঠেছেন। আমি চুপ করে রইলাম, হাবাচোক মাথা নাড়লাম একটু। নাহার ভাবি বললেন, রাতে আপনার গান বাজিয়েছিলাম, শুনেছেন? জি শুনেছি, রুনুর পছন্দ করা গান, সেই সাজিয়ে দিয়েছিল। রুনু ঘুমুচ্ছে এখনো। জি, ডেকে দিন একটু, খালি পায়ে বেড়াবে শিশিরের ওপর, চোখ ভালো থাকে। রুনু রাবেয়ার গলা জড়িয়ে অকাতরে ঘুমোচ্ছে। আমি ডাকলাম, রুনু রুনু। ৩৫। কদিন ধরেই দেখছি মা কেমন যেন বিমর্ষ। বড় ধরনের কোনো রোগ সারবার পর যেমন সমস্ত শরীরে ক্লান্তির ছায়া পড়ে, তেমনি বয়স হয়েছে, ভাঙা চাকার সংসার টেনে নিতে অমানসিক পরিশ্রম করেছেন, দেহমন শান্ত তো হবেই। তবু তার এমন অসহায় ভাবটা আমার ভালো লাগে না। খুব শিগগিরই হয়তো আমি একটি ভালো চাকরি পাব। আমি সবাইকে পরিপূর্ণ সুখী করতে চাই। মাকে নিয়ে একবার সীতাকুণ্ডে বেড়াতে যাব। কলেজে যখন পড়ি তখন কয়েক বন্ধুকে নিয়ে একবার গিয়েছিলাম। এত সুন্দর, এত আশ্চর্য। চন্দ্রনাথ পাহাড় থেকে দূরে সমুদ্র দেখা যায়। মা নিশ্চয়ই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন না। মা আর বাবাকে নিচে রেখে আমরা সবাই ওপরে উঠব। বাবাও হয়তো উঠতে চাইবেন। ঠিক সন্ধ্যের আগে আগে উঠতে পারলে সূর্যাস্ত দেখা যাবে। রেকর্ড প্লেয়ার নেব, অনেক রেকর্ডও নিয়ে যাব। খোকা, ও খোকা। কি মা? কিছু না, গল্প করি তোর সাথে, আয়। বসেন, সারাদিন তো কাজ নিয়েই থাকেন, কই আর কাজ। আপনার স্বাস্থ্য খুব ভেঙে গেছে মা। আর স্বাস্থ্য? মা বসলেন আমার সামনে, তার চোখের কোণে গাঢ় কালি পড়েছে। তিনি থেমে থেমে বললেন, কাল রাতেও আমার ঘুম হয়নি খোকা। আমায় ডাকলেন না কেন? ওষুধ ছিল তো আমার কাছে, দুবার ডেকেছি, তুই ঘুমোচ্ছিলি। মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার খুব ঘুম বেড়েছে দেখছি। রাত ৯টা বাজতেই ঘুমিয়ে পড়ি, উঠি পরদিন ৮টায়। মা বললেন, রাবেয়াকে নিয়ে তোর নবড় খালার কাছে একবার যাব। হঠাৎ কি ব্যাপার? এমনি ঘুরে আসি একটু। কোনো পীরের খোঁজ পেয়েছেন বুঝি? মা জানালা দিয়ে বাইরে তাকালেন। আমি দেখলাম মায়ের নাকের পাতলা চামড়া তিরতির করে কাঁপছে। মাকে আমার হঠাৎ খুব ছেলে মানুষ মনে হলো। বললাম, রাত দিন কি এত ভাবেন? কই কিছু ভাবি না তো। চা খাবি এক কাপ? এই দুপুরে? খা না, আগে তো খুব চা চাইতি। মা উঠে চলে গেলেন। মার ভিতর একটা স্পষ্ট পরিবর্তন এসেছে। শরীর সুস্থ নয় নিশ্চয়ই। মাকে একজন বড় ডাক্তার দেখালে হতো। রুনুর স্কুল ছুটি হয় 4:30টায়। আজ সে দুপুরেই হাজির। হাসতে হাসতে বলল, স্কুল ছুটি হয়ে গেল দাদা। সকাল সকাল যে, কি ব্যাপার? মর্নিং স্কুল আজ থেকে। সকাল 7টায় স্কুলে গেলাম, তুমি তো তখন ঘুমে। বাব্বা, এত ঘুমোতেও পারো। মা চা নিয়ে ঢুকলেন। রুনু বলল, আমায় এক কাপ দাও না মা। আরেকটা কাপ এনে ভাগ করে নে। না তাহলে থাক, দাদা খাক। আহা, নে না। রুনু চা নিয়ে বসলো একপাশে। চুমুক দিতে কি ভেবে হাসলো খানিকক্ষণ। বলল, মা খিদে পেয়েছে। কি রান্না মা আজকে? মাছ। খিদে নিয়ে চা খেতে আছে? ওতে কিছু হবে না মা। আচ্ছা, আপাকে দেখলাম বাবার সঙ্গে রিকশা করে যাচ্ছে, কোথায়? কি জানি কোথায়। তোর আম কাঁঠালের বন্ধ কবে রুনু? দেরি আছে, সামনের মাসের 15 তারিখ থেকে। আমি তোর খালার বাসায় যাব বেড়াতে, তুই তাহলে থাকবি? সে কি, তোমার সঙ্গে কে কে যাবে মা? আমি, রাবেয়া আর তোর আব্বা। বেশ তো, আমি বুঝি বাতিল? রুনুর কথার ভঙ্গিতে হেসে ফেললাম সবাই। রুনু আমার দিকে তাকিয়ে বলল, দাদা তোমার চাকরি হলে আমায় নিয়ে বেড়াতে যাবে? নিশ্চয়ই। আমি কিন্তু কক্সবাজার যাব, শিলুরা গিয়েছিল গতবার। বেশ তো। আর যেদিন প্রথম বেতন পাবে সেদিন? সেদিন কি রুনু? সেদিন আমাকে 10 টাকা দিতে হবে, দেবে তো? হ্যাঁ। কি করবি? এখন বলবো না। রুনু লম্বা হয়েছে একটু, চোখের তারাও যেন মনে হয় আরও গভীর কালো। চাঞ্চল্যও এসেছে একটু। সেদিন দেখলাম অনেকক্ষণ ধরেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো। সে কি বুঝতে পারছে তার চোখের পাতায়, তার হলুদ গালে, বরফি কাটা মসৃণ চিবুকে রূপের বন্যা নাপছে তার সামনে? যৌবনের সেই লুকানো চাবি দিয়ে প্রকৃতি একটি একটি করে অজানা ঘর খুলে দিচ্ছে তার সামনে। সে দেখছি প্রায় রাতেই শুয়ে শুয়ে উপন্যাস পড়ে। পড়তে পড়তে এক একবার চোখে রুমাল দিয়ে কেঁদে ওঠে। আমি বলি, কি হয়েছে রুনু? কই কিছু তো হয়নি। কাঁদছিস কেন? কাঁদছি না তো। কি বই পড়ছিলি দেখি? রুনু উঁচু করে বই দেখায়। কেঁদে ভাসবার মতো কিছু নয়। জীবনে একটি সময় আসে যখন তীব্র অনুভূতিতে সমস্ত আচ্ছন্ন হয়ে থাকে। প্রথম বেতন পেলে রুনুকে একটা চমৎকার শাড়ি কিনে দেব আমি। সবুজ জমিনের ওপর সাদা ফুলের নকশা। রোল নাম্বার 13 পড়তো দেখতাম, 38। অনেকদিন পর শিলুকে দেখলাম। সবাই মিলে চাটগাঁয় গিয়েছিল বেড়াতে। বেশ কিছুদিন পর ফিরল। এতদিন শান্তি কটেজকে কি বিষণ্ণই না লাগছিল। দেখতাম সন্ধ্যা হতেই শান্তি কটেজের বুড়ো দারোয়ান বারান্দায় বাতি জ্বালিয়ে একা একা বসে চুপচাপ। খালি বাড়ি পেয়ে পাড়ার ছেলেমেয়েরা লুকোচুরি খেলতে হাজির হচ্ছে সকাল বিকেল। ফুল গাছ নষ্ট করো না গো ও লক্ষ্মী ছেলেমেয়েরা।
প্রতিবাদের সুরজন খালি বাড়ির মতোই বিষণ্ণ। মাঝে মাঝেই ঝড়ের মতো হাজির হতো রাবেয়া। গেটের বাইরে থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচাতো, এই দারোয়ান, এই বুড়ো, কি খুকি আপা, এরা কোথায় গেছে? বেড়াতে। কেন বেড়াতে গেল? দারোয়ান হাসত কথা শুনে, আশ্বাসের ভঙ্গিতে বলতো, আবার আসবে আপামনি। কবে আসবে? কাল 16 তারিখে আসবে। না, কালকেই আসতে হবে। তুমি ওদের আনতে যাবে স্টেশনে? জি আপামনি, আমিও সঙ্গে যাব। আচ্ছা, তুমি নিয়ে যাবে তো আমাকে? জি, আপনাকে নিয়ে যাব, ঠিক যাব আপামনি। পেয়ারা পেড়ে দাও আমাকে। লম্বা আকশি নিয়ে খুশি মনে পেয়ারা খুঁজে বুড়ো। গ্যারেজের ওপর ঝুঁকে পড়া গাছে ঝেপে পেয়ারা হয়েছে। খালি বাড়িটার দিকে তাকিয়ে আমিও রাবেয়ার মতো আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম কবে আসবে শিলু, যাকে আমি করুণা বলে নিজের মনেই ডাকি। করুণা ছবির মতো দাঁড়িয়ে থাকবে বাগানে, নিজের খেয়ালে গান গেয়ে উঠবে আচমকা। আমাদের বাসার দিকে তাকিয়ে নরম গলায় ডাকবে, রুনু, রুনু বাসায় আছো? এর জন্যে আমি অপেক্ষা করেছিলাম। ভালোবাসা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি বুকের ভেতর গোপন ভালোবাসা পুষেছি। কতদিন পর দেখলাম শিলুকে। গাড়ি থেকে নামতেই আমার সঙ্গে দেখা। খুব কোমল কণ্ঠে বলল, আপনারা সব ভালো ছিলেন তো? রুনু ভালো? তেমনি লম্বাটে মুখ, কপালের দিকে টানা ভুরু, অন্যমনস্ক ভঙ্গিতে কথা বলতে বলতে হঠাৎ থমকে অন্যদিকে তাকালো। আমার হৃৎপিণ্ড দুলে উঠল। শিলুর চোখের দিকে সরাসরি তাকাতে দিয়ে অদ্ভুত কষ্ট হলো। আমি বললাম, তোমরা ভালো তো শিলু? জি। শিলুর মা মালপত্র নামাতে নামাতে আর চোখে তাকাচ্ছিলেন আমার দিকে। বুড়ো বয়সেও ঠোঁটে আর মুখে রং মেখেছেন। বয়স অগ্রাহ্য করে পরা চকচকে শাড়িতে তাকে হাস্যকর লাগছিল, কিন্তু তবু তিনি শিলুর মা। আমি বিনীত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছিলাম। সবার শেষে নামলেন নাহার ভাবি। ভারী সুন্দর হয়েছেন তিনি। গায়ের মসৃণ চামড়া ঝকঝক করছে, নাকের ওপর জমে থাকা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে রোদ লেগে। নাহার ভাবি আমাকে দেখে ছেলে মানুষই ভঙ্গিতে চেঁচিয়ে উঠলেন, আপনাদের কথা যা ভেবেছি, আমিও ভেবেছি আপনারা কবে বা আসবেন। রুনু আর রাবেয়া কোথায়? রুনু স্কুলে, রাবেয়া বেড়াতে বেরিয়েছে। রুনুর জন্যে আমি অনেক গল্পের বই এনেছি, অনেক নতুন রেকর্ড কিনেছি। শিলুর মা ঠান্ডা গলায় বললেন, রোদে তোমাদের মাথা ধরবে, ভেতরে গিয়ে বসো মেয়েরা। আমি গোপনে করুণা বলে ডাকি। তোমার জন্যে আমার অনেক কিছু করতে ইচ্ছে হয়। প্রতি রাতে তোমাকে নিয়ে কত কি ভাবি, যেন তোমার কঠিন অসুখ করেছে। শুয়ে শুয়ে দিন গুনছ মৃত্যুর। হঠাৎ একদিন আমি গিয়ে দাঁড়ালাম তোমার বিছানার পাশে। তুমি ছেলে মানুষের মতো বললে, এতদিন পরে এলেন? আমি বললাম, তুমি তো কখনো ডাকোনি শিলু, ডাকলেই আসতাম। তুমি বিবর্ণ ঠোঁটে হাসলে। আমি বসলাম তোমার পাশে। জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে, হাওয়ায় কাঁপছে তোমার লালচে চুল। আমি তোমার মাথায় হাত রাখলাম। তুমি বললে, জানেন, আমার যে একটি ময়না ছিল, সেটি ঠিক মানুষের মতো শীষ দিত, খাঁচা ভেঙে পালিয়েছে। কি হাস্যকর ছেলে মানুষই ভাবনা। কতদিন ভাবতে ভাবতে রাত হয়ে যেত, রাস্তায় নিশি ভাওয়া কুকুর চেঁচাতো। ঘুম ভেঙে মাস্টার কাকা উঠে আপন মনে কথা বলতেন। আমার বন্ধু রমিজ এক বিবাহিতা ভদ্রমহিলাকে বিয়ে করেছিল। মেয়েটি তার স্বামী ও দুটি বাচ্চা ছেলে মেয়ে ছেড়ে পালিয়ে গিয়েছিল রমিজের সঙ্গে। ভদ্রমহিলার স্বামী দুঃখে লজ্জায় অ্যান্ড্রিন খেয়ে মরেছিল। ঘটনাটি শুনে রমিজের প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হয়েছিল। এর অনেক দিন পর যখন শিলুরা ঘর অন্ধকার করে বাইরে বেড়াতে গেল, তখন কেন যেন মনে হলো রমিজ কোনো দোষ করেনি। ভালোবাসার উৎস কি আমি জানি না। আশফাক বলতো, ভালোবাসা হচ্ছে নিছক কামনা, যৌন আকর্ষণের পরিভাষা। কিন্তু আমার তা মনে হয় না। আমার গলা জড়িয়ে শিলু কখনো ঘুমিয়ে থাকবে, এ ধরনের কল্পনা তো কখনো মনে আসে না। একদিন শিলুর বয়স হবে, পাক ধরবে তার চুলে, পোকায় কাটা অশক্ত দাঁতে কালো ছোপ পড়বে, ছানি পড়া চোখের ঝাপসা দৃষ্টিতে তখন কি সে দেখতে পারবে বছর 30 আগে একটি অনুভূতিপ্রবণ তরুণ ছেলে কান পেতে আছে, কখন সেই কোমল কণ্ঠ শোনা যাবে, দাদু ভাই, রুনু বাসায় আছে? আমি ইদানিং কেমন আবেগপ্রবণ হয়ে উঠেছি। মা আমাকে মাঝে মাঝে বুঝতে চেষ্টা করেন। রুনু প্রায়ই অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। হয়তো আমার বোঝার ভুল, তবু তার হাবভাব যেন কেমন, যেন কিছু জানতে চেষ্টা করছে। সেদিন অপ্রাসঙ্গিকভাবেই বলে বসল, শিলুকে কি তোমার খুব বুদ্ধিমান মনে হয় দাদা ভাই? আমি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখতে প্রাণপণ চেষ্টা করে বললাম, হ্যাঁ। তোমার কাছে ওকে ভালো লাগে?
তা লাগে, কিন্তু ও কি বলে জানো? কি বলে? তোমার দাদাভাইকে দেখলেই মনে হয় বোকা, তাই না? বলা বাহুল্য, আমি সেদিন দুঃখিত হয়েছিলাম। আমাকে কেউ বোকা বলছে সেই জন্যে নয়, আমার গভীর আবেগের কথা সে জানছে না এই জন্যে। আমার ধারণা শিলু যখন সমস্ত কিছু জানবে তখন নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখবে। আমি বললাম, শুনে তোর খারাপ লেগেছে রুনু? হ্যাঁ। শিলু কি তোর খুব ভালো বন্ধু? হ্যাঁ, ভালো বন্ধু। আমাদের সংসারে কি একটা পরিবর্তন এসেছে, সুর কেটে গেছে কোথাও। শিলু আমার সমস্ত চেতনা এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছি না। মা ভীষণ রকম নীরব হয়ে পড়েছেন, শঙ্কিতভাবে চলাফেরা করছেন। তার হতাশ ভাবভঙ্গি, নিচু স্বরে টেনে কথা বলা, সমস্তই বলে দেয় কিছু একটা হয়েছে। বাবা এসে প্রায়ই আমার ঘরে বসেন, নিতান্ত অপ্রয়োজনীয় দু একটি কথাবার্তা বলেন। কেমন পড়াশুনো চলছে, বাজারে জিনিসপত্রের যা দাম। আমি তার ভাবভঙ্গি দেখেই বুঝতে পারি তিনি কিছু একটা বলতে চান। এলোমেলো কথা বলতে বলতে এটি সেটি নাড়তে থাকেন, তারপর হঠাৎ করে উঠে চলে যান। কি বলতে চান তা বুঝে উঠতে পারি না। বাবাকে আমরা বড় ভয় পাই, নিজ থেকে কিছু জিজ্ঞেস করতে সাহস পাই না। মাকে যখন জিজ্ঞেস করি, কি হয়েছে মা? মা অবাক হবার ভান করে বলেন, হবে আবার কি রে খোকা? মা মিথ্যে বলতে পারেন না, কিছু লুকোতে পারেন না। আমি জোর দিয়ে বলি, বলো কি হয়েছে? মা মেঝের দিকে তাকিয়ে টানা সুরে কাঁপা গলায় বললেন, কোথায় কি হয়েছে? অথচ প্রায়ই দেখছি বাবা আর মা ফিসফিস করে আলাপ করছেন। বিরক্তিতে বাবার ভ্রু কুঁচকে উঠছে ঘন ঘন। অনেক রাত পর্যন্ত বাইরে বসে থাকছেন। পরশুরাতে মা গুনগুন করে কাঁদছিলেন। আমার কাছে মনে হচ্ছিল কে যেন ইনিয়ে ডিমিয়ে গান গাইছে। রাবেয়া বলল, ও খোকা, ও ঘরে মা কাঁদছে রে। রুনু বলল, সত্যি দাদা, মা কাঁদছে? আমি ভেবেছি বুঝি বেড়াল। রাবেয়া গলা উঁচু করে ডাকল, মা, ও মা, কাঁদছো কেন? মা চুপ করে গেলেন। রাবেয়া আবার ডাকল, মা, ও মা। মা ধরা গলায় বললেন, কি, তুমি কাঁদছিলে কেন? আমি সমস্ত কিছু বুঝতে চাই। আমি সবাইকে ভালোবাসি। যে সংসার বাবা গড়ে তুলেছেন সেখানে আমার যা ভূমিকা আমি তার চেয়ে অনেক বেশি করতে চাই। যদি কোনো জটিলতা এসেই থাকে তবে সে জটিলতা থেকে আমি দূরে থাকতে চাই না। আমি চাই সবাই সুখী হোক। রুনু শিলুর মতো একটি ময়না এনে পুষুক, যেটি সময়ে অসময়ে মানুষের মতো সুখের শীষ দিয়ে উঠবে। দুপুরবেলা ঘুমিয়ে আছি, হঠাৎ রাবেয়া আমায় ডেকে তুলল। উত্তেজনায় তার চোখের পাতা তীর তীর করে কাঁপছে। ও খোকা, শুনছ, আমার বিয়ে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রাবেয়া খিলখিল করে হেসে বলল, বিশ্বাস হচ্ছে না? আল্লাহর কসম, সত্যি বিয়ে। আম্মাকে জিজ্ঞেস করে দেখো। কখন বিয়ে? আজ বিকেলে। এখন আমি গোসল করে সাজব। তুমি আবার সবাইকে বলে বেরিও না খোকা, আমার বুঝি লজ্জা নেই? মাকে জিজ্ঞেস করতেই মা বললেন, বরপক্ষের ওরা বিকেলে দেখতে আসবে। আমি অবাক হয়ে বললাম, পাগল মেয়েকে বিয়ে করবে কে? মা বললেন, পাগল কোথায় রে, ওই একটু যা আছে তা সেরে যাবে। বরপক্ষের লোকজন জানে? মা ভীতকণ্ঠে বললেন, আমি ঠিক বলতে পারি না তোর আব্বা বলেছে কিনা। তুই আপত্তি করিস না খোকা, কর। কিন্তু হঠাৎ বিয়ের কি হলো? আমি জানি না, তোর আব্বা সব ঠিক করেছেন। তোর আব্বাকে জিজ্ঞেস। দেখতে আসবে 5টায়, 4টের ভিতরেই সব তৈরি হয়ে গেল। মা ঘামতে ঘামতে খাবার তৈরি করলেন। বসবার ঘরে নতুন পর্দা লাগানো হলো। ট্রাঙ্কে তোলা টেবিল ক্লথ বিছিয়ে দেয়া হলো টেবিলে। মন্টু সাইকেলে করে দূর কোথাও থেকে ফুল এনে ফুলদানি সাজালো। রুনু রাবেয়ার একটি শাপলা রঙের শাড়ি পরে ঘুরে বেড়াতে লাগলো। রাবেয়া ঘ্যান ঘ্যান করতে লাগলো, মা, রুনু যে বড় আমার শাড়ি পরেছে, ময়লা করে ফেলবে তো। ময়লা হলে ইস্ত্রি করিয়ে দেব। যদি ছিঁড়ে ফেলে? কি ভেজর ভেজর করছিস? আমি তো ভেজর ভেজর করছি। আমার যদি আজ বিয়ে না হতো, দেখতে রুনুর চুল ছিঁড়ে ফেলতাম না। রাবেয়া পরেছে বেশ দামি আসমানি রঙের শাড়ি, সাধারণ সাজগোজের বেশি কিছু করেনি। এতে তাকে যে এত সুন্দরী লাগবে কে ভেবেছে? বড় বড় ভাষা চোখ, বরফি কাটা চিবুক, শিশুর মতো চাউনি, সব মিলিয়ে রূপকথার বইয়ে আঁকা বন্দি রাজকন্যার ছবি যেন। মাস্টার কাকা একটা ফর্সা পাঞ্জাবি পরে বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন বরপক্ষীয়দের অভ্যর্থনার জন্য। 5টায় তাদের আসার কথা, 6টা পর্যন্ত কেউ এলো না। ঠিকানা নিয়ে মাস্টার কাকা খুঁজতে গেলেন। জানা গেল কেউ আসবে না,
একটি পাগল মেয়ে গছিয়ে দেবার ষড়যন্ত্র তারা কি করে যেন জেনেছে। লজ্জায় আমার চোখে পানি এসে পড়ল। কি দরকার ছিল এসবের? নাই হতো বিয়ে। মা কাঁদো কাঁদো গলায় বললেন, দরকার ছিল রে। কি জন্যে? আমার কেমন যেন সন্দেহ হয় খোকা। কি সন্দেহ? কাল তোর বাবা রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, তখন জানবি। 46। বাবা নামলেন রিকশা থেকে। রাবেয়া ধীরে সুস্থে নামল। মুখ কালো করে বলল, মা, ডাক্তার আমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করেছেন, এখন শুধু বিশ্রাম, তাই না বাবা? বাবা মার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, এখন কি করবে? ব্যাপারটা আমি জানলাম, রুনু জানল। মন্টু ফুটবল খেলতে বাইরে গেছে, শুধু সেই জানল না। রাবেয়ার নির্বিকার ঘুরে বেড়ানোর ফল ফলেছে। ডাক্তার তাকে পরিশ্রম করতে নিষেধ করেছেন। এখন রাবেয়ার প্রয়োজন শুধু বিশ্রাম। রাবেয়ার মাথা ঠিক নেই। ছোটবেলা থেকেই সে ঘুরে বেড়াতো চারদিকে। সব বাড়িঘরই তার চেনা। চাচা, খালু, দাদা বলে ডাকে আশেপাশের মানুষদের। তাদের ভিতর থেকেই কেউ তাকে ডেকে নিয়েছে। এমন একটি মেয়েকে প্রলুব্ধ করতে কি লাগে? মার রাত্রি ঘুম হয় না, তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। রুনু আর শিলুদের বাসায় গান শুনতে যায় না। নাহার ভাবি বেড়াতে এসে বললেন, কি ব্যাপার, তোমরা কেউ দেখি আমাদের ওখানে যাও না? রাবেয়া পর্যন্ত না? রুনু কথা বলে না। মা নিচু গলায় বলেন, রাবেয়ার অসুখ হয়েছে মা। কি অসুখ? কই জানি না তো। এমনি শরীর খারাপ। বলতে গিয়ে মায়ের কথা বেঁধে যায়। অসহায়ের মতো তাকান। ব্যাপারটার উৎস রাবেয়ার কাছ থেকে জানতে চেষ্টা করলাম আমি। সন্ধ্যায় যখন রুনু মাস্টার কাকার কাছে পড়তে যায়, ঘরে থাকি আমি আর রাবেয়া, তখনই আমি কথা শুরু করি। রাবেয়া, কি, কোথায় কোথায় বেড়াতে যাস তুই? কত জায়গায়? চেনা বাড়িতে? খুব ভালো লাগে? কাকে কাকে ভালো লাগে? সবাইকে। ছেলেদের ভালো লাগে? হ্যাঁ। নাম বল তাদের। একটানা নাম বলে চলে সে। তাদের কাউকেই সন্দেহভাজন মনে হয় না আমার। সবাই বাচ্চা বাচ্চা ছেলে। রাবেয়াকে বড় আপা ডাকে। তারা তোকে আদর করে রাবেয়া? হ্যাঁ। কি করে আদর করে? আমার সঙ্গে খেলে। আর আর কি? গল্প করে। কিসের গল্প? ভূতের। ইতস্তত করে বলি, তোকে কেউ চুমু খেয়েছে রাবেয়া? যা, তাই বুঝি খায়। মার কথাগুলি হয় আরও স্পষ্ট, আরও খোলামেলা। আমার লজ্জা করে। মা আদুরে গলায় বলেন, রাবেয়া, কে তোর শাড়ি খুলেছিল? বল তো নাম। যাও মা, তুমি তো ভারী। মা রেগে যান। হাঁপাতে হাঁপাতে বলেন, তাহলে এমন হলো কেন? বল তুই হারামজাদি। রাবেয়া বলে না কিছু। মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন। রাবেয়া বড় বড় চোখে তাকায়, বলে, কাঁদো কেন মা? বল, কার সঙ্গে তুই শুয়েছিলি? রাবেয়া চুপ করে থাকে। কথাই হয়তো বুঝতে পারে না। বাবা পাগলের মতো হয়ে উঠেছেন। মেজাজ হয়েছে খিটখিটে। অল্পতেই রেগে বাড়ি মাথা তোলেন। রুনু স্কুল থেকে ফিরতে দেরি করেছে বলে মার খেল সেদিন। একদিন দেখি বাবা গণক নিয়ে এসেছেন। পাড়ার যুবকদের নাম লিখে কী সব মন্ত্র পড়ছে সে। রাবেয়ার অসুখের প্রত্যক্ষ চিহ্ন ধরা পড়ল একদিন ভোরে। চা খেয়েই অক অক করে বমি করল সে। যদিও তার শারীরিক অস্বাভাবিকতা নজরে আসার সময় এখনো হয়নি, তবু তার শরীরে আলগা শ্রী আসছিল। একটু চাপা গাল ভরাট হয়ে উঠছে। ভুরু মনে হচ্ছে আরও কালো। চোখ হয়েছে উজ্জ্বল। চলাফেরায় এসেছে এক স্বাভাবিক মন্থরতা। স্কুলের হেডমাস্টারের বউ একদিন বেড়াতে এসে বললেন, দেখো বউ, তোমার মেয়ে কেমন হাঁটছে, ঠিক যেন পোয়াতি। কথাগুলি আমার বুকে ধক করে বিঁধেছে। কিছু একটা করতে হবে, এবং খুব শীঘ্রই, সবার জানবার ও বোঝবার আগে। একটি করে দিন যাচ্ছে। অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছি সবাই। কিন্তু কি করা যায়? বাবা নিশ্চয়ই কিছু ভেবেছেন। একবার ইচ্ছে হয় তাকে জিজ্ঞেস করি, কিন্তু সাহসে কুলয় না। বাবাকে বড় ভয় করি আমরা। সেদিন রাতে শুনলাম বাবা চাপা কণ্ঠে বলছেন, বিষ খাইয়ে মেরে ফেল মেয়েকে। মা বললেন, ছি ছি, বাপ হয়ে এই বললে? বাবা বিড়বিড় করে বললেন, আমার মাথা ঠিক নেই শানু, তুমি কিছু মনে করো না, পাগল মেয়ে আমার। বাবার দীর্ঘ নিঃশ্বাস শুনলাম। অনেক রাত অবধি ঘুম হলো না আমার। একসময় রাবেয়া ঘুম ভেঙে জেগে উঠল। কাতর গলায় বলল, খোকা, কি, বাথরুমে যাবি? উহু, কি হয়েছে, খারাপ লাগছে? হ্যাঁ। বমি করবি? না। স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। কি স্বপ্ন? মনে নেই, ঘুমিয়ে পড়, ভালো লাগবে। আচ্ছা। রাবেয়া শুয়ে পড়ল আবার। মুহূর্তেই উঠে বসে বলল, খোকা। হ্যাঁ। নন্দিত নরকে 4:49। কি?
পলা এসেছে। কে এসেছে? পলা। দোর খুলে দেখ, বারান্দায় বসে আছে। আমি ডাক শুনলাম, দরজা খুলে বেরিয়ে আসলাম দুজনেই। কোথায় কি? খাঁ খাঁ করছে চারদিক। রাবেয়া ডাকলো, পলা, পলা। মা বললেন, কে কথা বলে? আমি আর রাবেয়া মা। বাবা ধমকে উঠলেন, যাও যাও, ঘুমোতে যাও, কি করো এত রাত্রে? শব্দ শুনে মাস্টার কাকা বাইরে আসেন। কি হয়েছে খোকা? রাবেয়া বলে, পলাকে ডাকছিলাম কাকা। যাও শুয়ে পড়ো, পলা কোত্থেকে আসবে এত রাত্রিরে? শুতে শুতে রাবেয়া বলল, খোকা, পলাকে একটা চামড়ার বেল্ট কিনে দেবে? গলায় বেঁধে দেব। আচ্ছা। আর একটা লম্বা শিকল কিনে দেবে? দেব। আচ্ছা, আর একটা জিনিস দেবে? কি জিনিস? নাম মনে নেই আমার। দেবে তো? আচ্ছা দেব। কবে? কাল। না, চাকরি হোক আগে। বাবা বলে উঠলেন, কি ভেজর ভেজর করছিস তোরা? ঘুমো। সারাদিন খেটে এসে শুই, তাও যদি শান্তি পাওয়া যায়। বহু আকাঙ্ক্ষিত চিঠিটি আসলো। সরকারি সিল থাকা সত্ত্বেও কিছুই বুঝতে পারিনি। আর 10টা খাম যেমন খুলি তেমনি আড়াআড়ি খুলে ফেললাম। আমাকে তারা ডেকেছেন। রসায়ন শাস্ত্রের লেকচারারশিপ পেয়েছি একটি কলেজে। প্রাথমিক বেতন 450 টাকা, ইয়ারলি 25 টাকা ইনক্রিমেন্ট। লেখাগুলি কেমন অপরিচিতি মনে হচ্ছিল। খুব খুশি হয়েছি এমন একটা অনুভূতি আসছিল না। অথচ আমি সত্যি খুশি হয়েছি এবং সবাইকে খুশি করতে চাই। সীতাকুণ্ডের পাহাড়ে সবাইকে নিয়ে বেড়াতে যেতে চাই। রুনুকে গাঢ় সবুজ একটি শাড়ি দিতে চাই, রোল নাম্বার 13-এর গায়ে যেমন দেখেছি। এখন হয়তো সমস্তই আমার মুঠোয়, তবু সেই অগাধ সুখ, সমস্ত শরীর জুড়ে উন্মাদ আনন্দ কই। আমরা বহু কষ্ট পেয়ে মানুষ হয়েছি। আমাদের ছেলে মানুষই কোনো স্বাদ, কোনো বাসনা আমার বাবা মা মেটাতে পারেননি। আমাদের বাসনা তাদের দুঃখই দিয়েছে। আজ আমি সমস্ত বেদনায়, সমস্ত দুঃখে শান্তির প্রলেপ জুড়ব। আলাদিনের প্রদীপ হাতে পেয়েছি, শক্তিমান দৈত্যটা হাতের মুঠোয়। মা, আমার চাকরি হয়েছে। মা দৌড়ে এলেন। বহুদিন পর তার চোখ আনন্দে ছলছল করে উঠল। বললেন, দেখি। আমি চিঠিটা তার হাতে দিলাম। মা পড়তে জানেন না, তবু উল্টে পাল্টে দেখলেন সেটি। এমনভাবে নাড়াচাড়া করছিলেন যেন খুব একটা দামি জিনিস হাতে। মা বললেন, বেতন কত দে? 450। বলিস কি, এত? আমি তাচ্ছিল্যের ভঙ্গিতে বললাম, বেশি আর কোথায়? বলেই আমি লজ্জা পেলাম। ভালো করেই জানি টাকাটা আমার কাছে অনেক বেশি। মা বললেন, এবার বিয়ে করাবো তোকে। কি যে বলেন! বেশ একটি লক্ষ্মীমন্ত মেয়ে আনতে হবে, রূপবতী কিন্তু সাধাসিধা, নাহারের মতো। মা কল্পনায় সুখের সাগরে ডুব দিলেন। শহরে তুই বাসা করবি? তা তো করতেই হবে। বেশ হবে, মাঝে মাঝে তোর কাছে গিয়ে থাকব। মাঝে মাঝে কেন, সব সময় থাকবেন? না রে বাপু, সংসার ফেলে যাব না। মা ছেলে মানুষের মতো হাসলেন। আমি বললাম, প্রথম বেতনের টাকায় আপনাকে কি দেব মা? তোর বাবাকে একটা কোট কিনে দিস, আগেরটা পোকায় নষ্ট করেছে। বাবারটা তো বাবাকেই দেব, আপনাকে কি? মা রহস্য করে বললেন, আমায় একটা টুকটুকে বউ এনে দে। মাস্টার কাকাও খবর শুনে খুশি হলেন। তার খুশি সবসময়ই মৌন। এবার একটু বাড়াবাড়ি ধরনের আনন্দ করলেন। নিজের টাকায় প্রচুর মিষ্টি কিনে আনলেন, অনেক মিষ্টি, যার যত ইচ্ছে খাও। কাকা বললেন, সুখ আসতে শুরু করলে সুখের বান ডেকে যায়। দেখো খোকা, কত সুখ হবে তোমার। রুনু স্কুল থেকে এসে বলল, দাদা, তোমার নাকি বিয়ে? কে বলেছে রে? মা, হিহি। খুব হিহি না? তোকে বিয়ে দি যদি? যাও, খালি ঠাট্টা। কাকে তুমি বিয়ে করবে দাদা? দেখি ভেবে। আমি জানি কার কথা ভাবছ। কার কথা? শিলার কথা নয়? পাগল তুই। অবহেলায় উড়িয়ে দিলেও বুঝতে পারছি আমার কান লাল হয়ে উঠছে। অস্বস্তি বোধ করছি। শিলুকে কেন জানি হঠাৎ ভালো লাগলো। যতবার তাকে দেখি ততবার বুক ধক করে ওঠে। একটা আশ্চর্য সুখের মতো ব্যথা অনুভব করি। সমস্ত শরীর জুড়ে শিলু শিলু করে কারা বুঝি চেঁচায়। আমি একটু হেসে বলি, কে ভাবে বাবান্ন তোর শিলুর কথা? না, এমনি বলছিলাম। বড় ভালো মেয়ে শিলু। তুই কাকে বিয়ে করবি রুনু? যাও দাদা, ভালো হবে না বলছি। আমার একজন বন্ধু আছে, খুব ভালো ছেলে। দাদা, আমি কিন্তু কেঁদে ফেলবো এবার। আনন্দ অনুষ্ঠান থেকে মন্টু বাদ পড়ল। বড় নানার বাড়িতে গিয়েছে সে, আগামীকাল আসবে। বাবা আসলেন রাত 9টার দিকে। মা খবরটা না দিয়ে মিষ্টি খেতে দিলেন বাবাকে। মিষ্টি কিসের? আছে একটা ব্যাপার। বাবা আধখানা মিষ্টি খেলেন, ব্যাপার জানার জন্য উৎসাহ দেখালেন না। মা নিজের থেকেই বললেন, খোকার চাকরি হয়েছে, 450 টাকা মাইনে। বাবা খুশি হলেন, থেমে থেমে বললেন, ভালো হয়েছে, আমি চাকরি ছেড়ে দেব এবার। বয়স হয়েছে,
আর পারি না। রাবেয়া, রাবেয়া কোথায়? ঘুমিয়েছে, শরীর খারাপ। ভাত খায়নি তো? না, একটা মিষ্টি খেয়েছে শুধু। আহ, বললাম খালি পেটে রাখতে, মিষ্টি বা দিলে কেন? সকাল সকাল ঘুমিয়ে পড়লাম সেদিন। রাত 1টার দিকে মা পাগলের মতো ডাকলেন, খোকা, ও খোকা, শিগগির রাট, ও খোকা, খোকা। খুব ছোটবেলায় গভীর রাতে একবার মা এমন ব্যাকুল হয়ে ডেকেছিলেন। ভূমিকম্প হচ্ছিল তখন। আমাদের বাসা থেকে 40 গজের ভিতর নন্দী সাহেবদের ছেড়ে যাওয়া পুরনো বাড়ি ধসে পড়ে গিয়েছিল। আজকের এই গভীর রাতে মায়ের আতঙ্কিত ডাক আমাকে ভূমিকম্পের কথা মনে করিয়ে দিল। দরজা খুলে বাইরে এসে দাঁড়াতেই মা বললেন, আয় আমার ঘরে, আয় তাড়াতাড়ি। কি হয়েছে? মা অসহিষ্ণু হয়ে পড়েছিলেন। তিনি আমার হাত ধরে টেনে নিয়ে চললেন। দরজা খোলা, চোখে পড়ল মায়ের বিছানায় রাবেয়া শুয়ে আছে। তার মাথার কাছে বাবা গরুর মতো চোখে তাকিয়ে আছেন, রক্তে মেঝে ভেসে যাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম। অ্যাবর্শন নাকি? কাকে দিয়ে কি করালেন? নাকি নিজে নিজেই কিছু খাইয়ে দিয়েছেন? বাবা ধরা ধরা গলায় বললেন, খোকা, তুই মাথায় একটু হাওয়া কর, আমি একজন বড় ডাক্তার নিয়ে আসি। রক্ত বন্ধ হচ্ছে না। ডাক্তার আসলেন একজন, গম্ভীর হয়ে ইঞ্জেকশন করলেন। আপনার মেয়েকে আমি চিনি। বাবা ডাক্তারের হাত চেপে ধরলেন। বড় দুঃখী মেয়ে, মেয়েটিকে আপনি বাঁচান ডাক্তার। ডাক্তার সেন্টিমেন্টের ধার দিয়েও গেলেন না, এক গাদা ওষুধ দিয়ে গেলেন। সকালে আরও 2টো ইঞ্জেকশন করতে বললেন। 10টার দিকে তিনি আসবেন। বাবা হাঁপাতে হাঁপাতে বললেন, কেউ জানবে না তো? ডাক্তার বললেন, মা নিজ্জত পরের ব্যাপার, আগে মেয়ে বাঁচুক। রাবেয়া চি চি করে বলল, মা, আমার কি হয়েছে? 8। কিছু হয়নি, সেরে যাবে। চুপ করে শুয়ে থাক। বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, দুধ খাবে একটু? না। আমি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলাম। ঘরে লম্বালম্বি একটা ছায়া পড়ল। তাকিয়ে দেখি মাস্টার কাকা দরজার বাইরে দাঁড়িয়ে। একটু কাশলেন তিনি। বাবা হাউমাউ করে কেঁদে বললেন, শরীফ মিয়া, আমার মেয়েটাকে বাঁচাও। মাস্টার কাকা মৃদু গলায় বললেন, শহর থেকে খুব বড় ডাক্তার আনবো আমি। খোকা, তোর সাইকেলটা বের করে দে। আমি বললাম, আমি যাই কাকা? না, তুমি গুছিয়ে বলতে পারবে না, তুমি থাক। বাবা ধমকে উঠলেন, ওর কথা শুনো না, ও একটা পাগল ছাগল। তুমি যাও, নিজেই যাও। রুনু কখন বা এসেছে। আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে সে। ঘরময় নষ্ট রক্তের একটা দম আটকানো অস্বস্তিকর গন্ধ। রাবেয়া চোখ বুজে শুয়ে, তার মুখটা কি ফর্সাই না দেখাচ্ছে। বাবা বললেন, মা, রাবু, একটু দুধ খাও। না। মাথায় পানি দেব মা? না বাবা। রাবেয়া চোখ মেলে বাবার দিকে তাকালো, বলল, বাবা। কি মা? আমার বুকটা খালি খালি লাগছে কেন? সেরে যাবে মা, তুমি আমার বুকে হাত রাখবে একটু, এইখানে। এমনি করেই ভোর হলো। মন্টু এলো 6টায়। সে হতভম্ব হয়ে গেল। বাবা দিয়েছেন ইঞ্জেকশন দেবার লোক আনতে। রাবেয়া মন্টুর দিকে তাকিয়ে বলল, মন্টু, আমার অসুখ হয়েছে। মন্টু বিস্মিত হয়ে চারদিকে তাকাচ্ছিল। রাবেয়া আবার বলল, মন্টু, আমার বুকটা খালি খালি লাগছে। মন্টু রাবেয়ার হাতে মাথা রাখল। মা নিঃশব্দে কাঁদছেন। রুনু আমার গা ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সকালের রোদ এসে পড়েছে জমাট বাঁধা কালো রক্তে। রাবেয়া আমাকে ডাকল, খোকা, ও খোকা। আমি তার কাছেই দাঁড়িয়ে আছি। নীল রঙের চাদরে ঢাকা রাবেয়ার শরীর নিষ্পন্দ পড়ে আছে। একটা মাছি রাবেয়ার নাকের কাছে ভন ভন করছে। রাবেয়া হঠাৎ করেই বলে উঠল, পলাকে তো দেখছি না। ও খোকা, পলা কোথায় রে? আমাদের চারদিকে উদ্বিগ্ন হয়ে পলাকে খুঁজল সে। আর কি আশ্চর্য, বেলা 9টায় চুপচাপ মরে গেল রাবেয়া। তখন চারদিকে শীতের ভোরের কি ঝকঝকে আলো। 56। গত বৎসর আমরা বড় খালার বাড়িকে বেড়াতে গিয়েছিলাম। বড় খালার মেয়ে নিনাও এসেছিল মায়ের কাছে। প্রথম পোয়াতি মেয়ে, মা নিয়ে এসেছেন নিজের কাছে। নিনা আপা কি প্রসন্ন মনে ঘুরে বেড়াচ্ছেন চারদিকে। প্রথম সন্তান জন্মাবে, তার কি প্রগাঢ় আনন্দ চোখে মুখে। যদি ছেলে হয় তবে তার নাম দেব কিংসুক, মেয়ে হলে রাখি। হেসে হেসে বলে উঠেছিলেন নিনা আপা। আর তাতেই উৎসাহিত হয়ে রাবেয়া বলেছিল, আমিও আমার ছেলের নাম কিংসুক রাখব। আমরা সবাই হেসে উঠলাম। রাবেয়া, নীল রঙের চাদর গায়ে জড়িয়ে তুই শুয়ে আছিস। হলুদ রোদ এসে পড়েছে তোর মুখে। কিংসুক নামের সেই ছেলেটি তোর বুকের সঙ্গে মিশে গেছে, যে বুক একটু আগেই খালি খালি লাগছিল। 12টার দিকে ফিরে এলেন মাস্টার কাকা, সঙ্গে শহর থেকে আনা বড় ডাক্তার আর মন্টু। দিনে দুপুরে অনেক লোকজনের মধ্যে ফালা ফালা করে ফেলল মাস্টার কাকাকে একটা মাছ কাকার বটি দিয়ে। পানের দোকান থেকে দৌড়ে এলো 2-3 জন।
একজন রিকশাওয়ালা রিকশা ফেলে ছুটে এলো। ওভারশিয়ার কাকুর বড় ছেলে জসিম দৌড়ে এলো। ডাক্তার সাহেব চেঁচাতে লাগলেন, হেল্প হেল্প! চিৎকার শুনে বাইরে এসে দাঁড়াতেই আমি দেখলাম বটি হাতে মন্টু দাঁড়িয়ে আছে। পিছন থেকে তাকে জাপটে ধরে আছে কজন মিলে। রক্তের একটা মোটা ধারা গড়িয়ে চলেছে নালায়। মন্টু আমার দিকে তাকিয়ে বলল, দাদা, ওকে আমি মেরে ফেলেছি। মন্টু চুপচাপ দাঁড়িয়েছিল। আশেপাশে প্রচুর লোক জমা হয়ে গিজগিজ করছিল। মোটা ডাক্তার ভাঙা গলায় প্রাণপণে চেঁচাচ্ছিলেন, হেল্প হেল্প! একটা পাংশুটে রঙের কুকুর মরা লাশটার কাছে ভিড়বার চেষ্টা করছিল। মন্টুর কুকুরের রং ছিল সাদা, গলার কাছে কালো একটা ফুটকি। মন্টু কাঞ্চনপুর থেকে এনেছিল কুকুরটাকে। অল্পদিনেই ভীষণ পোষ মেনেছিল। মন্টু তাকে টুল কাঠ দিয়ে একটি চমৎকার ঘর বানিয়ে দিয়েছিল। আমি কুকুরটার নাম দিয়েছিলাম পলা। রাবেয়া মন্টুর কাছ থেকে 8 আনা দিয়ে কিনে নিয়েছিল। মন্টুর বিক্রির ইচ্ছে ছিল না, কিন্তু রাবেয়া পিড়াপিড়ি করছিল, মন্টু, পলাকে আমি কিনব। না আপা, আমি পলাকে বেচব না। আহা দে না মন্টু, 8 আনা পয়সা দেব আমি, দে না। বললাম তো আমি বেচব না। মন্টু দিয়ে দে, এমন করছিস কেন? রাবেয়া সবসময় পলাকে নিয়ে বেড়াতে বেরোতো। পরিচিত ঘরবাড়িতে গিয়ে বলতো, খালাম্মা, আমার পলাকে একটু দুধ দিন। আহা, চিনি দিয়ে দিন, শুধু শুধু দুধ বুঝি কেউ খায়? মন্টু একদিন একটা টিয়া পাখির বাচ্চা আনলো কোথা থেকে। সেটি বাচ্চা হলেও খুব চমৎকার ছিল দেখতে। বারান্দায় খাঁচা ঝুলিয়ে পাখিটিকে রাখা হতো। ঠান্ডা লেগে একদিন সেটি মারা গেল। মন্টু পাখির শোকে একবেলা ভাত খেল না। মন্টু আর মাস্টার কাকা সবচেয়ে ছোট ঘরটায় থাকতেন। ঘরটায় আলো আসতো না ভালো। গরমের সময় গুমোট গরম, বাতাস আসার পথ নেই। মন্টুর হাজতবাসের দিনগুলি এখন কেমন কাটছে? মন্টুর বয়স এখন 19, 7 বাদ দিলে হয় 12। 12 বৎসর সে আর মাস্টার কাকা একসঙ্গে একটি ঘরে কাটিয়েছে। মাস্টার কাকার অভাব সে অনুভব করছে কি? খুনের পর অনেকে শুনেছি আতঙ্কগ্রস্ত হয়ে যায়। দিনরাত্রি খুন করা লোকের চেহারা, খুনের দৃশ্য চোখের সামনে ভাসতে থাকে। মন্টুর সেরকম হবে না, তার বড় শক্ত নার্ভ। মন্টুর মা, আমাদের বড় মা, যেদিন মারা গেলেন, মন্টু সেদিন নিতান্ত সহজভাবেই কাটালো। পরদিন শিমুলতলা গায়ে ফুটবল ম্যাচ দেখতে গেল, বাসায় কাউকে না বলে। বয়স অল্প ছিল, শোক বুঝবার বুদ্ধিই হয়তো হয়নি, কিন্তু আমার মনে হয় কম বয়সের জন্যে নয়, বড় মার মতো তারও ইস্পাতের মতো শক্ত নার্ভ ছিল। মন্টু দেখতে অনেকটা বড় মার মতো, তার চাইবার ভঙ্গি, কথা বলার ভঙ্গি সমস্ত বড় মার মতো। বাবার শোবার ঘরে বড় মা আর বাবার একটা যৌথ ছবি আছে, বিয়ের ছবি। সেই ছবির দিকে তাকালেই মন্টুকে চেনা যায়। ছবির কাছে ময়লা জমে ছবিটা অস্পষ্ট হয়ে গেছে, তবু বড় মার বালিকা বয়সের ছবি আমাদের আকর্ষণ করে। 4 অগাস্ট আমাদের বাসায় একটা উৎসব হয়। ভুল বললাম, শোকের আসর হয়। বাদ মাগরিব মিলাদ পড়ানো হয়, বাবা মায়ের কবর জিয়ারাত করেন, 2-1টি ফকির মিসকিনকে খাওয়ানো হয়। হাউ মাউ করে বাবা মায়ের মৃত্যুদিন স্মরণ করে কিছুক্ষণ কাঁদেন। তার শোকটা নিশ্চয়ই আন্তরিক, তবু সমস্ত ব্যাপারটাই কেমন হাস্যকর লাগে। বিশেষ করে এই দিনটিতে মা মুখ কালো করে ভয়ে ভয়ে ঘুরে বেড়ান। তার ভাব দেখে মনে হয় 4 অগাস্টের এই শোকের দিনটির জন্যে মা নিজেই দায়ী। বাবা সেদিন অতি সামান্যতম, অতি তুচ্ছতম ব্যাপারেও মায়ের উপর ক্ষেপে যান। আমার কষ্ট হয়। বড় মা আমাদের সবারই অতি শ্রদ্ধার মানুষ। রাবেয়া আর আমি অনেক দিন পর্যন্ত তাকে জড়িয়ে না ধরে ঘুমোতে পারিনি। যখন বয়স হয়েছে, তার কোলে এসেছে 60 মন্টু। আমি আর রাবেয়া দক্ষিণের ঘরে নির্বাসিত হয়েছি। তখনও তিনি মাঝে মাঝে এসে বলতেন, খোকা, আজ তুই শুবি আমার সাথে। আগে আমার সঙ্গে ঘুমোবার জন্য এত হইচই করতিস, এখন যে বড় চুপচাপ। বড় হয়েছি যে। ওহ, কি মস্ত বড় ছেলে। বড় মার গলা জড়িয়ে, তার বরফি কাটা ছাপের ব্লাউজে নাক ডুবিয়ে প্রতি সন্ধ্যার আবদার। গল্প বলেন বড় মা, ভূতের গল্প। বড় মা কোমল কণ্ঠে ধীরে ধীরে গল্প বলতেন। আমরা তখন ছোট, 12-13 বৎসরের বেশি বড় নয়। নানার বাড়ি যাচ্ছি সবাই। ভাদ্র মাস, নদী কানায় কানায় ভরা। সারা দিন নৌকা চলল। সন্ধ্যা হয়ে গেছে। মাঝিরা পুরনো এক তালগাছের সঙ্গে নৌকা বেঁধে রান্না বসিয়েছে। এমন সময় রুস্তম বলে যে বুড়ো মাঝিটা ছিল, তার সে কি বিকট চিৎকার, কর্তা, তালগাছে এটা কি? আমি শুনেই বাবাকে জাপটে ধরেছি। তালগাছের দিকে চাইবার সাহস নেই। বলতে বলতে বড়মা থামতেন। আমরা ফুঁসে উঠতাম, থামলে কেন, বলো শিগগির। গল্প শুনে আতঙ্কে জমে যেতাম। কি অদ্ভুত তার গল্প বলার ভঙ্গি। বড় মার মৃত্যুর দিনটিতে বাবার হইচই আমার তাই ভালো লাগতো না। আমার মনে হতো আড়ম্বরের চেয়ে মৌন দুঃখানুভূতিই হয়তো ভালো। আমি মনে মনে বললাম, বড় মা, তোমার ছেলের আজ বড় বিপদ। হ্যাঁ,
আজ মন্টুর বড় বিপদ, বড় ভয়ঙ্কর বিপদ। মন্টু কি বড় মাকে ডাকছে? ফুটবলের খুব নেশা ছিল মন্টুর। খেলতে গিয়ে পা ভেঙে ছেলেদের কাঁধে চড়ে বাসায় এলো। হাঁটুর নিচে আধ হাতখানেক জায়গা কালো হয়ে ফুলে উঠেছে। হইচই শুনে বড় মা বেরিয়ে আসতেই মন্টু বলল, মা, আমি পা ভেঙে ফেলেছি। বড় মা বললেন, সেরে যাবে। মন্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এক্স রে করে দেখা গেল ভেতরে হাড়ের একটা ছোট্ট ছুঁচালো কণা ভেঙে রয়ে গেছে, কেটে বের করতে হবে। মন্টুকে সাদা বিছানায় শুইয়ে দেওয়া হলো। অ্যানেস্থেসিয়া করার বড় চৌকা ধরনের যন্ত্রটা ডাক্তার মন্টুর মুখের কাছে নামিয়ে আনলেন। ছোট্ট মন্টু আতঙ্কে নীল হয়ে গেল। ডাক্তার বললেন, বলো খোকা, বলো 1 2 3 4। মন্টু বলল, মা 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 মা। আজ মন্টুর বড় বিপদ। দুর্গন্ধ কম্বলে মাথা চাপা দিয়ে আজও কি সে মা মা জপছে? না, মন্টু বড় শক্ত ছেলে, ইস্পাতের মতো তার নার্ভ। দারোগা সাহেব জিজ্ঞেস করলেন, তুমি আকন্দকে খুন করেছ? জি। কি দিয়ে? বটি দিয়ে, মাছ কাটা বটি। কটা কোপ দিয়েছিলে? মনে নেই। মরবার সময় তিনি কিছু বলেছিলেন? জি। কি বলেছিলেন? বাবা মন্টু। আর কিছু বলেননি? না। তিনি কি তোমাদের খুব শ্রদ্ধাভাজন ছিলেন? জি ছিলেন। তুমি কি করো? বিয়ে পড়ছিলাম। দারোগা সাহেব কিছুক্ষণের জন্য থামলেন, এবার শুরু করলেন আপনি করে। কি জন্যে খুন করেছেন তাকে? মন্টু চুপ করে রইল। দারোগা সাহেব বললেন, আমাকে বলতে কোনো অসুবিধে নেই, কোর্টে অন্য কথা বললেই হলো। বাঁচার অধিকার তো সবারই আছে। ভদ্রলোকের সঙ্গে আপনাদের পারিবারিক কোনো স্ক্যান্ডাল? ছি, আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন। আমি মিথ্যা বলি না, মন্টু খুব স্পর্ধার সঙ্গে বলল। আমি মিথ্যা বলি না। বলতে গিয়ে বুক টান করে দাঁড়ালো। দারোগা সাহেবের মাথার উপর একটা ফ্যান ঘুরছিল। ফ্যানের বাতাসে মন্টুর চুল কাঁপছিল। আমি কাঁচুমুচু হয়ে ভদ্রলোকের সামনে একটা চেয়ারে বসেছিলাম। মন্টু কি কখনো মিথ্যা বলে না? মন্টুর সঙ্গে কথাবার্তা হয় না। সে জন্ম থেকেই নীরব। তাকে বোঝা হয়ে ওঠেনি আমার। রুনু সম্বন্ধে আমি যেমন বলতে পারি, ৬২ রুনুর একটু মিথ্যা বলার অভ্যেস আছে। যখন সে মিথ্যা বলে তখন সে মাথা নিচু করে অল্প অল্প হাসে। মন্টু সম্বন্ধে এমন কিছু বলতে পারছি না আমি। ছিল? আপনি কি খুব ভেবেচিন্তে খুন করেছেন? না, খুব ভাবিনি। আমার মনে হয় আপনি খুব অনুতপ্ত। না, তাকে খুন করার ইচ্ছে কি হঠাৎ আপনার মনে জেগেছে, না আগে থেকেই? হঠাৎ। তিনি কোন ধরনের লোক ছিলেন? ভালো লোক, বিদ্বান, অনেক জানতেন। আপনাদের সঙ্গে তার কি ধরনের সম্পর্ক ছিল? ভালো, আমাদের খুব স্নেহ করতেন। তাকে খুন করা কি খুব প্রয়োজন হয়ে পড়েছিল? জানি না। আমার রাগ খুব বেশি। হ্যাঁ, মন্টুর রাগ বেশি, ভয়ঙ্কর উন্মাদ রাগ। আমি জানি, এ সম্বন্ধে ভালো করেই জানি। 2 বছর হয়নি এখনো। অনার্স পরীক্ষা দিয়ে বাড়ি এসেছি, সময়ও মনে আছে। পৌষ মাস। দারুণ শীত। আমাদের সামনের বাসায় থাকতেন এক ওভারসিয়ার সাহেব। তার মেয়ে এবং ছেলে সব মিলিয়েই একজন, মিনা। বয়স আমার সমান কিংবা আমার চেয়ে 2-1 বৎসরের বড়। ওভারসিয়ার ভদ্রলোক ভারী আদরের মেয়ে, সব সময় চোখে চোখে রাখতেন। মেয়েটি বেশিরভাগ সময় কাটাতো বারান্দায় ইজি চেয়ারে শুয়ে শুয়ে। ওভারসিয়ার ভদ্রলোক একদিন হাতে একটি চিঠি নিয়ে চড়াও হলেন আমাদের বাসায়। আমি বাইরেই বসেছিলাম। আমার দিকে তাকিয়ে বললেন, এই চিঠি তুমি লিখেছ? নামহীন একটা চিঠি তিনি আমার সামনে ফেলে দিলেন। আমি আকাশ থেকে পড়লাম। কি বলছেন আপনি? নিশ্চয়ই তুমি। এত বড় সাহস তোমার? এমন নোংরা কথা আমার মেয়েকে লিখেছ? ভদ্রলোক গুর্জাতে লাগলেন। আমি হতভম্ব এবং লজ্জিত। এমনিতেই আমি একটু লাজুক ধরনের ছেলে। এ ধরনের অভিযোগে একেবারে বোকা বনে গেলাম। 63। তুমি কি মনে করেছো আমি ছেড়ে দেব? হ্যাঁ, ভদ্রলোকের মেয়ে ছেলের মানিজ্জত। কথা শেষ হবার আগেই মন্টু ঘর থেকে বেরিয়ে এলো। শান্ত গলায় বলল, যান, আপনি বাড়ি যান। বললেই হলো, যা ইচ্ছে তা লিখে বেড়াবে আর আমি বসে বসে কলা চুষব? মন্টু নিমিষের মধ্যে আমার কিছু বুঝবার আগেই ভদ্রলোকের কলার চেপে ধরল। হুঙ্কার দিয়ে বলল, চুপরাও ছোট লোক। মা বেরিয়ে এলেন। আশেপাশে লোক জমে গেল। আমি তটস্থ। মন্টু চেঁচাতে লাগলো, দুনিয়া শুদ্ধ লোক জানে তোমার মেয়ের কারবার, আর তুমি এসেছো দাদার কাছে? ওভারসিয়ার ভদ্রলোক বদলি হয়ে গেছেন রাজশাহী। মেয়েকে নিশ্চয়ই কোথাও বিয়ে দিয়েছেন। তিনি এখানে থাকলে মন্টুর উন্মাদ রাগের পরিণতি দেখে খুশি হতেন হয়তো। মাস্টার কাকার বাড়ি থেকে লোক এলো একজন। দড়ি পাকানো চেহারা, পায়ে ক্যানভিসের জুতো, ছুচালো দাড়ি, চোখে নিকেলের চশমা। শরীফ আকন্দের ভাই আমি, বড় ভাই। তার জিনিসপত্র, টাকা পয়সা যা আছে নিতে এসেছি। আমি বললাম, জিনিসপত্র বিশেষ নেই, তবে অনেক বই আছে। টাকা পয়সা কি আন্দাজ আছে? 215 টাকা ছিল মাত্র। তবে যে শুনলাম বহু টাকা।
টাকার জন্যেই খুন করা হয়েছে। লোকটি কুতকুতে চোখে তাকাচ্ছিল, পান চিবানো ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া লালা টেনে নিচ্ছিল মাঝে মাঝে। গলা খাকড়ি দিয়ে সে বলল, আপনারা যা বলবেন এখন তো তাই সত্যি। তা সে টাকা কটাই দিন, আসতেই আমার 25 টাকা খরচ। তার সবকিছুই থানায়, আপনি সেখানে যান। কই? থানায়। ভদ্রলোক বিমর্ষ হয়ে চলে গেলেন। রুনু বলল, দাদা ও কি সত্যি মাস্টার কাকার ভাই? রুনু, কি করে বুঝলে? একরকম চেহারা। মাস্টার কাকার চেহারা আমার মনে আছে। গত পরশু শেষ রাতে আমি তাকে স্বপ্নে দেখেছি, বড় মাঠেও দেখেছি। বড়মা অবাক হয়ে বলছেন, তুই এই হলুদ রঙের শাড়ি আনলি আমার জন্যে খোকা? এই শাড়ি পরার বয়স আছে কি রে বোকা? বেতন পেয়ে সবার জন্যেই কিছু না কিছু কিনেছি। আপনি নেন এটা। সবার জন্যেই কিনেছিস? জি। কি কি কিনলি? আমি নাম বলে চললাম। বড়মা আমায় থামিয়ে দিয়ে বললেন, সবার জন্যেই কিনলি, মাস্টারের জন্য কিনলি না? সে বাদ পড়ল বুঝি। আমি অবাক হয়ে বললাম, জানেন না মাস্টার কাকা তো মারা গেছেন। আহা, কি করে মারা গেল? বড় ভালো লোক ছিল। বড়মা মাস্টার কাকাকে খুব স্নেহের চোখে দেখতেন, প্রায়ই আলাপ করতেন তার সাথে। মাস্টার কাকা বড়মাকে বড় বোনের মতো দেখতেন। আমার মাকে ভাবি বলে ডাকলেও বড়মাকে ডাকতেন বড় বুবু বলে। বড়মা প্রায়ই বলতেন, ও মাস্টার, আমার ভাগ্যটা গুনে দিলে না? বড় বুবু, আপনাদের সবার ভাগ্যই আমি গুনে রেখেছি। ছাই গুনেছেন। বলুন, আমার ভাগ্য। আপনার জন্মলগ্নে মঙ্গল আর রবির প্রভাব। সৌভাগ্যবান আপনি, ভাগ্যবান ছেলে হবে আপনার। বড়মা হো হো করে হেসে উঠতেন। মাথা ঠিক নেই তোমার? এই তোমার ভাগ্য গণনা? এইসব বুঝি লেখা বইয়ে? পুড়িয়ে ফেলো তোমার বই, না হয় আমাকে দিও, আমি আগুন করে তোমাকে চা বানিয়ে দেব। কাকা বিমর্ষ হয়ে বইয়ের পাতা উল্টাতেন। এইখানেই তার গণনা মিলত না। বাবা বড়মার ছেলে হওয়ার কোনো আশা না দেখেই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। হয়াকার দুর্ঘু, নন্দিত নরকে 5.65। আশ্চর্যভাবে কাকার গণনা মিলে গেল এক সময়। রুনুর জন্মের 5 বছর আগেই বড়মার কোলে এলো মন্টু। বড়মা ভীষণ অবাক হয়েছিলেন কাকার নির্ভুল গণনা দেখে। কাকাকে ডেকে বললেন, আমার ছেলের ভাগ্যটা একটু দেখো মাস্টার। আশ্চর্য, এসব শিখলে কি করে? আমার শিখতে ইচ্ছে হচ্ছে। মাস্টার কাকা হেসে বলেছিলেন, এও এক ধরনের বিজ্ঞান বুবু, অন্ধকার বিজ্ঞান। আপনি যদি শিখতে চান। বড়মা অসহিষ্ণু হয়ে বলেছিলেন, আগে আমার ছেলের ভাগ্য বলো, তারপর তোমার অন্ধকার বিজ্ঞান। কাকা বললেন, জন্ম হয়েছে মঘা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে। চন্দ্রের অবস্থানকালে জন্ম সময় আকাশে কুন্তলান। জাতক শনির ক্ষেত্রে রবির হোরায়, বুধের দ্রেক্কানে, শুক্রের সপ্তমাংশয়। আহা, কি আবল তাবল শুরু করলে! ফলাফলটা বলো। ছেলে বুদ্ধিমান, সাহসী, শক্তিমান আর প্রেমিক। সৌভাগ্যবান ছেলে আপনার। তাকে একটা গোমেদ পাথর দেবেন বুবু, খুব কাজে লাগবে। বড়মা মন্টুকে 11 বছরের রেখে মারা গেলেন। মন্টুর জন্য গোমেদ পাথর আর নেওয়া হলো না। সেই পাথর যদি থাকতো তবে কি এই বিপদ এড়াতে পারত মন্টু? আদালত, কৌতূহলী মানুষের ভিড়, সিগারেটের ধোঁয়া, ঘামের গন্ধ, লোকজনের মৃদু কথাবার্তা, সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। গুমট গরম, যদিও মাথার ওপর দুটি নড়বড়ে রং ওঠা ফ্যান ক্যাঁ ক্যাঁ করে ঘুরছে। কালো গাউন পরা উকিলরা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছেন। মন্টু সরাসরি তাকিয়ে আছে সামনে। বাবা, আমি আর রুনু বসে আছি জড়সড় হয়ে। মন্টুকে দেখলাম মুখে হাত চাপা দিয়ে কয়েকবার কাশল। আপনি বলছেন খুন করার ইচ্ছে হঠাৎ হয়নি? কিছুদিন থেকেই মনে ছিল। হ্যাঁ, কতদিন থেকে? কতদিন থেকে আমার মনে নাই, কিন্তু কি কারণে ঠান্ডা মাথায় খুন করার ইচ্ছে হলো? কারণ আমার মনে নাই। আপনি অসুস্থ? না, আমি সুস্থ। ক্রস এক্সামিনেশনের শুরুতেই বাবা উত্তেজনায় দাঁড়িয়ে পড়েছিলেন। হঠাৎ তিনি শব্দ করে কেঁদে ফেললেন। সবাই তাকালো তার দিকে। আদালতে মৃদু গুঞ্জন সরব হয়ে উঠল। জজ সাহেব বললেন, অর্ডার, অর্ডার। তার কিছুক্ষণ পরই আদালত সেদিনের মতো মুলতবি হয়ে গেল। মা কাপা গলায় বললেন, বিচার শেষ হবে কবে খোকা? হয়াকার দুর্ঘু 69। চারদিকে বড় বেশি নির্জনতা, বড় বেশি নীরবতা। মন্টুর ঘরে বাবা একটা তালা লাগিয়েছেন। রুনুর বিছানায় রুনু একা একা অনেক রাত অবধি জেগে থাকে। বাতি জ্বালানো থাকলে আগে ঘুমোতে পারত না সে। এখন সারা রাত বাতি জ্বলে। হারিকেনের আবছা আলোয় সমস্তই কেমন ভুতুড়ে দেখায়। ঘরের দেয়ালে আমার মাথার একটা প্রকাণ্ড কালো ছায়া পড়ে। মাঝে মাঝে বাবা গোঙানির মতো শব্দ করে কাঁদেন। রুনু আতকে উঠে বলে, কি হয়েছে দাদা? আমি চুপ করে থাকি। রুনু আবার বলে, দাদা কি হয়েছে? বাবা কাঁদছেন। বাবা গোঙানির মতো শব্দ করে কাঁদেন। বারান্দায় কি অপরূপ জ্যোৎস্না হয়। হামনোহেনার সুবাস ভেসে আসে।
রুনু বলে, মরার পর কি হয় দাদা? আমি উত্তর দেই না, মনে মনে বলি, কিছুই হয় না, সব শেষ। সে জীবন দোয়েলের, হরিণের হয়নিকো দেখা। অসংলগ্ন কত কথাই মনে আসে। দাদা, মন্টুর কি হবে? জানি না। ঘরের দেয়ালের লম্বা ছায়াগুলির দিকে তাকিয়ে আমার বুকের ভিতর হু হু করে। নাহার ভাবি মৃদু ভলিউমে গান শোনেন। বিধি, ডাগর আখি যবে দিয়েছিলে, মোর পানে কেন পড়িল না? কান পেতে শুনি। মাঝে মাঝে নাহার ভাবি আসেন আমার ঘরে, বিষণ্ণ হয়ে বসে থাকেন। সেদিনও এসেছিলেন। আমি জানালা বন্ধ করে বসেছিলাম। বাইরে কি তুমুল বৃষ্টি। বিকেলের আলো নেভে গিয়ে অন্ধকার নেমে এসেছে আগে ভাগে। নাহার ভাবি রুনুর বিছানায় এসে বসলেন। আমি পরশু চলে যাচ্ছি। আমি চমকে বললাম, কোথায়? প্রথমে বাবার কাছে যাব, সেখান থেকে বাইরেও যেতে পারি, দাদার সঙ্গে। ও চিঠি লিখেছে যেতে। আমি চুপ করে রইলাম। নাহার ভাবি বললেন, আপনাদের কথা খুব মনে থাকবে আমার। আপনাদের সবাইকে আমার বড় ভালো লেগেছে। রাবেয়ার কথা খুব মনে হয় আমার। নাহার ভাবি চোখ মুছলেন। রুনু চা নিয়ে আসলো 2 কাপ। নাহার ভাবি চায়ে চুমুক দিয়ে ধরা গলায় হঠাৎ করেই বললেন, আপনার যদি অসুবিধে না হয়, মন্টু এমন কাজ কেন করলো বলবেন? অনেকে অনেক কথা বলে, আমার খারাপ লাগে শুনে। আপনাদের আমি বড্ড ভালোবাসি। আমি বললাম, রাবেয়ার মৃত্যুর কারণটা তো আপনি জানেন ভাবি? জানি। কাকাই হয়তো দায়ী ছিলেন। মন্টু জেনেছিল। অবশ্যই মন্টু বলেনি কিছুই। মন্টুর সঙ্গে দেখা হলে বলবেন, আমি সবসময় তার জন্য দোয়া করব। তাকে আমি ভালো করে দেখিও নি কোনোদিন। ভাবি, মন্টু বড় চুপচাপ ছেলে, আমার দোয়ায় কিছু হবে না, তবু আমি তার জন্য দোয়া করব। নাহার ভাবি মাথা নিচু করে বসেছিলেন। আমার মনে হলো নাহার ভাবি আমাদের বড় আপন, বড় পরিচিত। রাবেয়ার একটা ছবি দেবেন আমাকে? ছবি? জি, আমি সঙ্গে নিয়ে যেতাম। ও খুশি হতো দেখলে। রাবেয়াকে ওর খুব ভালো লেগেছিল। ওর তো কোনো ছবি নেই, আমাদের সবার শুধু একটা গ্রুপ ছবি আছে, মন্টুর জন্মের পর তোলা। নাহার ভাবি চলে গেলেন। ট্রাঙ্ক খুলে ছবি বের করলাম আমি। পুরনো ছবি, হলুদ হয়ে গেছে, তবু কি জীবন্তই না মনে হচ্ছে। রাবেয়া হাসি মুখে বসে আছে মেঝেতে, রুনু বাবার কোলে, মন্টু চোখ বুজে বড়মার কোলে শুয়ে। বুকে গভীর বেদনা অনুভব করছি। স্মৃতি সে সুখেরই হোক, বেদনারই হোক, সবসময় করুণ। সারা রাত খুব বৃষ্টি হলো, আষাঢ়ের আগমনী বৃষ্টি। বৃষ্টিতে সব যেন ভাসিয়ে নিয়ে যাবে। রুনু বলল, মনে আছে দাদা, এক রাতে এমনি বৃষ্টি হয়েছিল, তুমি 69-এ একটা ভূতের গল্প বলেছিলে? আমি কথা বললাম না। গলা পর্যন্ত চাদর টেনে হারিকেনের শিখার দিকে তাকিয়ে রইলাম। বাবা হঠাৎ করে বিকৃত গলায় ডাকলেন, খোকা, ও খোকা। কি বাবা? আয়, তুই আমার কাছে আয়। মন্টুর জন্যে বুকটা বড় কাঁদে রে। তিমিরময়ী দুঃখ, প্রগাঢ় বেদনার অন্ধকার আমাদের গ্রাস করছে। বাইরে গাছের পাতায় বাতাস লেগে হা 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 শব্দ উঠল। 2রা অগস্ট মন্টুর ফাঁসির হুকুম হল। মন্টু, যার জন্ম হয়েছিল মঘা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে, রবির হোরায় বুধের দ্রেককানে। কাকা বলেছিলেন এ ছেলে হবে সাহসী, বুদ্ধিমান, জ্ঞানী ও প্রেমিক। মন্টুর জীবন ভিক্ষা চেয়ে আমরা মার্সি পিটিশন করলাম। আমার মনে পড়ল, ফাঁসির হুকুম হওয়ার আগের দিনটিতে রোগা শ্যামলা একটি মেয়ে আমাদের বাসায় এসেছিল। তার মুখটা নিতান্তই সাদাসিধা, ছেলে মানুষই চাহনি। মেয়েটি রিক্সা থেকে নেমেই থতমত খেয়ে বাসার সামনে দাঁড়িয়েছিল। আমায় দেখে ঢোক গিলল। বললাম, কার খোঁজ করছেন? মেয়েটি মাথা নিচু করে কি ভাবছিল। হঠাৎ সাহস সঞ্চয় করে বলল, আমার নাম ইয়াসমিন, আমি আপনার ভাইয়ের সাথে পড়ি। মন্টুর সঙ্গে? জি। আস, ভেতরে আস। তুমি করে বললাম, কিছু মনে করো না। মেয়েটি হেসে বলল, আমি কত ছোট আপনার, তুমি করেই তো বলবেন। বাবা, মা আর রুনু মন্টুকে দেখতে গিয়েছিল। আমি মেয়েটিকে আমার ঘরে এনে বসালাম। বসো। এখানে কে শয়? আমি আর রুনু। রুনু কোথায়? মন্টুকে দেখতে গিয়েছে। বাবা আর মাও গিয়েছেন। আরও আগে আসলে আমিও রুনুর সঙ্গে যেতে পারতাম না? তুমি যেতে চাও? জি না, ওর খারাপ লাগবে। 71। মেয়েটি চুপ করে বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘর দেখতে লাগল। আমি বললাম, চা খাবে? জি না। কোথায় থাকো তুমি? ওইখানে। মেয়েটি হয়তো বলতে চায় না সে কোথায় থাকে।
আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। সে বলল, আমি সব জানতাম, অনেক ভেবেছি আসি, কিন্তু সাহস হয়নি। এসে কি করতে? না, কি আর করতাম, তবু হঠাৎ ইচ্ছে হতো। আমি আপনাদের সবাইকে চিনি, ও আমাকে বলেছে। কি বলেছে? মেয়েটি মুখ নিচু করে হাসল, বলল, আপনাদের একটা কুকুর ছিল, পলা। হ্যাঁ, শুধু পলাতক হতো, তাই তার নাম পলা। আচ্ছা, ওর কি সাজা হবে? 12-13 বছরের সাজা হবে হয়তো। ফাঁসি হবে না তো? না, উকিল বলেছেন কম বয়স আর রাগের মাথায় খুন। ওর বুঝি খুব রাগ? তোমার কি মনে হয়? মেয়েটি হাসল কথা শুনে, বলল, জানি না, আমি যাই, আবার এসো। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার। কেন? ও আপনাকে খুব ভালোবাসত, আমার কাছে সবসময় বলতো আপনার কথা। তাই বুঝি? হ্যাঁ, ও তো মিথ্যে বলে না। মেয়েটি চলে গেল। মন্টু হয়তো আমাকে খুব শ্রদ্ধা করত, বড় চাপা ছেলে, বুঝবার উপায় নেই, তবে শ্রদ্ধা করত ঠিকই। না, শ্রদ্ধা নয়, ভালোবাসা বলা যেতে পারে। 72। মনে পড়ল একদিন সন্ধ্যায় রুনু এসে আমায় বলল, দাদা, মন্টু আজ বাসায় আসবে না, আমায় বলে দিয়েছে। সে কাঁঠাল গাছে বসে আছে। কেন রে? ও শার্ট ছিঁড়ে ফেলেছে মারামারি করে, তাই আমায় বলেছে তুমি যদি ওকে আনতে যাও তবেই আসবে। প্রবল ভালোবাসা না থাকলে সন্ধ্যাবেলা বসে কেউ প্রতীক্ষা করে না কখন বড় ভাই এসে গাছ থেকে নামিয়ে নিয়ে যাবে। মন্টুর চলে যাওয়ার পরপরই বাবা মন্টুর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন। কতদিন আর হলো মন্টু গিয়েছে, তবু মনে হয় অনেক দিন ধরেই এই ঘরে একটি মাস্টার লক ঝুলে আছে। একটু আগে যে মেয়েটি এসেছিল সে মন্টুর ঘর দেখতে চায়নি। কে জানে, সে ঘরের কোথাও হয়তো এই মেয়েটির লেখা 2-1টা চিঠি মলিন হয়ে পড়ে আছে। আমি মন্টুর ঘরের তালা খুলে ফেললাম। পশ্চিম দিকের জানালা খুলতেই এক চিলতে হলুদ রোদ এসে পড়ল ঘরে। পাশাপাশি 2টি চৌকি। কাকার জিনিসপত্র কিছু নেই, সমস্তই পুলিশ সিজ করে নিয়েছে। মন্টুর বিছানা, কভার ছাড়া বালিশ, দড়িতে ঝোলানো শার্ট প্যান্ট সব তেমনি আছে। বাঁশের তৈরি ছাপড়ায় সুন্দর করে খবরের কাগজ সাঁটা। ঝুঁকে পড়ে তাকাতেই নজরে পড়ল টিপ কলম দিয়ে লিখে রেখেছে, দিন যায় দিন যায়। কি মনে করে লিখেছিল কে জানে। 73। 17 তারিখ মন্টুর ফাঁসির হুকুম হল। ঠান্ডা মাথায় খুন, অনেক আই উইটনেস। কলেজে পড়া বিবেক বুদ্ধির ছেলে। জজ সাহেব অবলীলায় হুকুম করলেন। সেপ্টেম্বরের 9 তারিখ মার্সি পিটিশন অগ্রাহ্য হল। আমি জানলাম 18 তারিখ ভোর রাতে তার ফাঁসি হবে। তার লাশ নিতে হলে সেই সময় জেল গেটের সামনে জেলারের চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। বাবা, মা আর রুনুকে নিয়ে মন্টুর সঙ্গে দেখা করতে গেলাম। রোগা হয়ে গিয়েছে মন্টু। আমাদের দেখে অপ্রকৃতস্থের মতো হাসল, বলল, দাদা, মার্সি পিটিশনটার কোনো জবাব এসেছে? ওকে বুঝি সে কথা জানানো হয়নি। ভালোই হয়েছে। আমি বললাম, না রে, এখনো আসেনি। মা, রুনু আর বাবা কাঁদছিলেন। মন্টু বলল, কাঁদেন কেন আপনারা? আমি জানি আমার ফাঁসি হবে না। কাল রাতে মাকে স্বপ্নে দেখেছি। মা বলছেন, খোকা, ভয় পাস কেন, তোর ফাঁসি হবে না। আমি বললাম, মন্টু, তোর কাছে একটি মেয়ে এসেছিল, রোগা লম্বা মতো। মন্টু বলল, ও ইয়াসমিন, আমার সঙ্গে পড়ে। সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম। মন্টু নীরবতা ভঙ্গ করে রুনুর দিকে তাকিয়ে হেসে বলল, রুনু মিয়া, মরতে ইচ্ছে হয় না? বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, তোকে কি খেতে দেয় রে? ভালোই দেয় বাবা, আগে আজে বাজে দিত, কদিন ধরে রোজ জানতে চায় আজ কি দিয়ে খেতে চান। এ জেলের জেলার খুব ভালো মানুষ বাবা, আমাকে শিবরামের একটা বই পাঠিয়েছেন, যা হাসির। মা বললেন, মন্টু, বাসার কোনো জিনিস খেতে ইচ্ছে হয় তোর? না মা, এখানে এরা বেশ রাঁধে। 74 সেপাই এসে বলল, অনেকক্ষণ হয়েছে তো, আরও কথা বলবেন? বাবা বললেন, না। বাবা মন্টুর হাত চুমু খেলেন কয়েকবার। মন্টু কাশল বার কয়েক। সে মনে হলো একটু লজ্জা পাচ্ছে। বের হয়ে আসছি, হঠাৎ মন্টু ডাকল, দাদা, তুমি একটু থাক। আমি ফিরে এসে মন্টুর হাত ধরলাম। মন্টু কিছু বলল না। আমি বললাম, কিছু বলবি? না। ইয়াসমিনের কথা কিছু বলবি? না না। তবে? মন্টু অল্প হাসল, বলল, তোমাদের আমি বড় ভালোবাসি দাদা। 75। গাছের নিচে ঘন অন্ধকার। কি গাছ এটা? বেশ ঝাঁকড়া। অসংখ্য পাখি বাসা বেঁধেছে।
তাদের সার শব্দ কাচ্ছি। পেছনের বিস্তীর্ণ মাঠে ম্লান জ্যোৎস্নার আলো। কিছুক্ষণের ভিতরই চাঁদ ডুবে যাবে। জেলখানার সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে। দুটি আগুনের ফুলকি উঠানামা করছে দেখতে পাচ্ছি। তাদের ভালো করে দেখা যাচ্ছে না, দূর থেকে ছায়া ছায়া মূর্তি মনে হয়। জেলখানার মাথার গেটের ঠিক ওপরে 100 পাওয়ারের বাতি জ্বলছে একটা। বাতির চারপাশে অনেক পোকা ভিড় করেছে। বাবা বললেন, খোকা কটা বাজে? বলতে বলতে বাবা বুকে হাত রাখলেন। তার বুক পকেটে জেলারের চিঠি রয়েছে। সেটি দেখালেই তারা মন্টুকে আমাদের হাতে তুলে দেবেন। মন্টুকে আমরা ঘরে ফিরিয়ে নেব, ঘরে যেখানে মা আজ সারা রাত ধরে কোরআন শরীফ পড়ছেন। বাইরে ম্লান জ্যোৎস্না হয়েছে। কিছুক্ষণের ভিতরেই চাঁদ ডুবে যাবে। আমি আর বাবা ঘেঁষাঘেঁষি করে বসে আছি সিমেন্টের বেঞ্চিতে। মাথার ওপর ঝাঁকড়া অন্ধকার গাছ। বাবা নড়ে চড়ে বসলেন। তার দ্রুত শ্বাস নেওয়ার শব্দ পাচ্ছি। তিনি একটু আগেই জানতে চাচ্ছিলেন কটা বাজে। আমরা সবাই মাঝে মাঝে এমনি ঠান্ডা মেঝেতে বসে বাইরের জ্যোৎস্না দেখতাম। হামুহেনা গাছে কি ফুলই না ফুটত। আমাদের বাসার সামনে মাঠে একটা কাঁঠাল গাছ আছে। সেখানে অসংখ্য জোনাকি জ্বলত আর নিভত। জোনাকি ঝিকিমিকি জালো আলো গান বাজিয়েছিলেন নাহার ভাবি। আমাদের পলার নাকটা ছিল সিমেন্টের মেঝের মতোই ঠান্ডা। মন্টু বলেছিল, দাদা কুকুরের নাক এত ঠান্ডা কেন? মাস্টার কাকা বাইরে বসে বসে আকাশের তারা দেখতেন। বলতেন, খোকা আমি তারা দেখে সময় বলতে পারি। রাবেয়া একদিন রাগ হয়ে বলেছিল, মা আমি সবার বড়, কিন্তু কেউ ঈদের দিন আমাকে সালাম করে না। ৭৬। আমি আচ্ছন্নের মতো তাকিয়ে আছি। আমার শীত করছে। বাবা ভারী গলায় ডাকলেন, খোকা খোকা। কি বাবা, কটা বাজে রে? আমি বাবার হাত ধরলাম। কি শীতল হাত। বাবা থরথর করে কাঁপছেন। আমাদের মাথার ওপরের ঝাঁকড়া গাছ থেকে আচমকা অসংখ্য কাক কাঁ কাঁ করে ডেকে জেলখানার ওপর দিয়ে উড়ে গেল। ৭৭। ভোর হয়ে আসছে। দেখলাম চাঁদ ডুবে গেছে। বিস্তীর্ণ মাঠের ওপরে চাদরের মতো পড়ে থাকা ম্লান জ্যোৎস্নাটা আর নেই। আশা করি পুরো অডিও বুকটি আপনার ভালো লেগেছে এবং এখান থেকে আপনি অনেক মূল্যবান কিছু শিখতে পেরেছেন। এ ধরনের আরও দারুণ দারুণ বাংলা অডিও বুক শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে নিয়মিত নতুন নতুন বইয়ের অডিও বুক আপলোড করা হয়, যেগুলো আপনার জ্ঞান, চিন্তা এবং জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শোনার জন্য ধন্যবাদ।